আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জুফরি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান, আজ আয়াত হুজুরের একটি ঘটনা কালেক্ট করে নিয়ে আসলাম। ঘটনার মূল লেখকের নাম ইয়াসির আরাফাত রামিম ভাই। তিনি ফুল পারমিশন দিয়েছেন পুরো ঘটনাটি শেয়ার করার জন্য। তার ঘটনা শেয়ার করছি আয়াত হুজুরের একটি ভয়ঙ্কর রাতের ঘটনা। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের ঘটনা। আয়াত হুজুর বললেন, আজ তোমাদের একজনের জীবনের এক বাস্তব কিন্তু খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা বলবো। আমি তখন বললাম, ভৌতিক অভিজ্ঞতার ঘটনা নাকি হুজুর? আয়াত হুজুর বলল, ভৌতিক না, কিন্তু ভৌতিক থেকেও খুব ভয়ঙ্কর। সৌরভ অনেকটা বিকৃত স্বরে বলল, ভৌতিক থেকে ভয়ঙ্কর আবার কি হইতে পারে? আয়াত হুজুর হেসে বললেন, এই বিশ্বে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যা ভৌতিকতার চাইতেও খুব ভয়ঙ্কর। হয়তো তুমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হওনি, তাই এভাবে বলছো। যদি হতোই তাহলে এই কথা 100 বার বলতে বুঝতে পেরেছ? যাও, তোমার সাথে এসব নিয়ে তর্ক করতে চাই না আমি তখন বললাম, হুজুর ও সবসময় মজা করে, আপনি ওর কথা পাত্তা দেন না, ঘটনা বলুন। সৌরভ একটু হালকা করে একটা তাচ্ছিলের হাসি হাসলো। আয়াত হুজুর বলতে শুরু করলেন, আমি আজকে তোমাদের যে ঘটনা বলবো না, সেটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা। ওর নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এখনো সেই রাতের ঘটনাটা বলতে পারেনি, যদিও ভৌতিক নয়, তবে খুবই মারাত্মক ছিল ঘটনাটা। মারাত্মক কেন বলছি সেটা ঘটনাটা শুনলে বুঝতে পারবে। যাই হোক, যেভাবে বলেছি আমি ঠিক সেভাবে তোমাদেরকে বলছি, ঠিক আছে? সো বলছে আমার বন্ধু, অনেক বছর আগের কাহিনীটা। আব্দুল্লাহ লেখাপড়া ভালোই ছিল, ক্লাসে 2 বা 3 হতো, তবে কখনো প্রথম হতে পারেনি। হয়তো ওর ভাগ্যটাই খারাপ ছিল। ম্যাট্রিক পরীক্ষার পর আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে কলেজ আছে, সেখানে ভর্তি হলো। ও ছিল পরিবারের প্রথম সন্তান, তাই ওর কিছু দায় দায়িত্ব আছে। ওর বাবা অন্য একটা কলেজে বেতনে চাকরি করতো, এতে ওদের পরিবার কোনো রকমে চলে যেত। তাই ও চাচ্ছিল ও কোনো রকমের পরিবারের যেন দায়িত্ব নিতে পারে, তাই সে ভেবেছিল কিছু একটা করবে। আর ও তাই প্রতিদিন খবরের কাগজে চোখ বুলাতো আর চাকরি বিজ্ঞাপন খুঁজে বেড়াতো। একদিন চাকরির বিজ্ঞাপন আছে তো বটে এমনটা দেখলো, কিন্তু মনের মতো না। তাই সে দিনের পর দিন চোখ বুলাতে থাকলো, যদি একদিন ভালো কোনো চাকরি চোখে পড়ে যায়। তো যাই হোক, একদিন হয়তোবা ওর ভাগ্যটা সহায় হলো, একটা চাকরিও বিজ্ঞাপন চোখে পড়তেও ভালো লাগলো। বিজ্ঞাপনটা ছিল লজিং মাস্টারের, মানে কোথাও একজন লজিং মাস্টার লাগবে, 2 জন ছেলেকে পড়াতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে। পাশের ফোন নম্বর দেওয়া ছিল। যথারীতি ও ফোন নম্বরে কল দিয়ে সবকিছু জেনে নিল আর ঠিকানাটা নিয়ে নিল। আর এই ভেবে খুশি হলো ও ছাড়া এখন কেউ এই নাম্বারে কলও করেনি, ওই প্রথম। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলেও এতে ওর মাথা কামায়নি, তবে হয়তো বা ওর মাথা কামানোটা উচিত ছিল। যাই হোক, সেদিন বিকেলে আমরা যেখানে বসে সবসময় আড্ডা দিই না, সেই জায়গাটা আসে। আব্দুল্লাহ বলল, বন্ধুরা শোনো, আর হয়তো তোমাদের সাথে খুব একটা সাক্ষাৎ হবে না আমার। এই কথা শুনে উপস্থিত আমরা সবাই বেশ চমকে উঠলাম আর এক অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলাম। সেই জায়গা ও সহ আমরা মোটামুটি 6 জন ছিলাম। ও আমাদের এক বন্ধুর নাম বলে দেয়। আমি আর আব্দুল্লাহ আর ছিলাম সেলিম, রহিম, শিহাব আর সুমন। সেলিম বলল, আরে কিরে, তুই কই যাবি? বিদেশ নাকি? হ্যাঁ, বিদেশে চাকরি করতে যাবি নাকি? পড়ালেখা করতে? ভিসা কি ঠিক হচ্ছে নাকি? ভাই যদি পারো আমার একটা ব্যবস্থা করে দিস। সেলিম একটু বেশি কথা বলা যেতে পারে। শিহাব বলল, আয়, ওদের একটু টাকা পয়সা আছে নাকি? বিদেশ যাবে, হয়তো বা অন্য জায়গায় লেখাপড়া করতে যাবে আর কি। কি ভাই তুই তাই তো নাকি? হ্যাঁ, আর চাকরি করবে? ওই চাকরি করবে, এইটু শরীর একটা, চাকরি করলে রোগা হয়ে যাবে, তাই না? সবাই হেসে দিল ওর কথায়। আব্দুল্লাহ বলল, আরে ভাই তোরা একটু চুপ করবি, তোর সব একটু বেশি বুঝিস রে ভাই। সেরকম কোনো ব্যাপার না, আসলে এক জায়গায় একটা লজিং মাস্টার চাকরি পেয়েছি, কাল সেখানে যাব, দেখি ভালো লাগলে থেকে যাব, কাজ করবো, বুঝে নেই। সুমন বলল, কোথায় পেলি? এই গ্রামে নাকি অন্য কোনো শহরে? বলতো সত্যি করে বল। আব্দুল্লাহ বলল, আসলে ওই খবরের কাগজে বিজ্ঞাপন পেয়েছি, এখান থেকে 4 গ্রাম পর 2 জন ছেলেকে পড়াতে হবে, আশা করি ভালোই হবে। রহিম বলল, দেখিস ভাই, পেপারের বিজ্ঞাপন তো, এসব পেপারের বিজ্ঞাপন আমার খুব একটা সুবিধা লাগে না। গ্রামে অনেকেই তো এই পেপারের রংটা বিজ্ঞাপন দেখে, প্রতারিত হয়েছে অনেকে। সাবধান, তো কালকে যাবি তো নাকি? তুই তো একা যাবি নাকি অন্য কেউ সাথে যাবে?
দেখ প্রথমবার যাবি, কাউকে সাথে নিয়ে যা। আব্দুল্লাহ তখন বলল, হ্যাঁ আমি তো তাই ভাবতেছি, কাউকে একটা সাথে করে নিয়ে যাব। তো তোরা কেউ যাবি? সুমন বলল, তুই যাকে সাথে করে নিয়ে যেতে বলবি তারাই নিয়ে যাব, তবে আমাদের মনে হয় তুই আয়াতকে নিয়ে যা, ওটাই ভালো হইব। ও হাফেজ মানুষ, অনেক দোয়া পড়া জানা, বুঝলি? যদি কোনো বিপদ হয় তাহলে তো দোয়া পড়তে পারে, রক হয়ে যাবে কিন্তু তোর। আব্দুল্লাহ বলল, আরে কিরে আয়াত, যাবি নাকি? আমি বললাম, দেখ তোরা সবাই যখন বলছিস তাহলে গেলাম, আমার কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ বলল, আচ্ছা তাহলে কালকে আমি সকালে তোকে ডেকে দেবো, কেমন? তুই প্রস্তুতি থাকিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওরা সবাই আমাকে ওর সাথে যেতে বললো, আমিও রাজি হয়ে গেলাম। বন্ধুদের আবদার, যদি না যায় তাহলে তো সমস্যা, আর এমনিতেও অনেকদিন দূরে কোথাও বেড়াতে যায় না, ভাবলাম একটা হালকা করে বেড়ানো হয়ে যাবে। যথারীতি আমি সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বললাম, ওটাই তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিলাম। আমি নিজে একটা পাঞ্জাবি আর পায়জামা পরে নিলাম, এটা হয়তো বা সবসময়ের পোশাক আমার। সকাল 7:30টার দিকে আব্দুল্লাহ আসলো। আব্দুল্লাহ বললো, কিরে ভাই, তুই তো দেখে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আছিস একেবারে, এগুলো পড়ে যাবে নাকি? হ্যাঁ, দেখতে তো খুব খারাপ লাগছে না, চল। আমরা দুজনেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। তোমাদের হয়তো বা এটা মনে হইতেছে যে আমি তোমাদের বলছিলাম না ওর বন্ধুর ঘটনা, যেহেতু আমি সাথে যেতেছি, আমার সাথেও ঘটেছে কিনা। না, ঘটনা শুরু হতে অনেকটা সময় আছে। আমি শুধু সাথে যেতেছিলাম, আর আমার সাথে কিছু হয় নাই। পুরো ঘটনাটা শুনো আগে, তাহলে বুঝতে পারবা। প্রায় 2.5 ঘন্টা পর পৌঁছে গেলাম, আর গ্রামে লোকজন ঠিকানা জিজ্ঞেস করতে করতে এগিয়ে গেলাম। সবাই বলে ওই ভেতরে, কেউ বলে অনেক ভিতরে, আবার অনেকে বলে এই যে সামনে। শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম, একেবারে বিরক্ত হয়ে গেছি। আমি বিরক্ত হয়ে আব্দুল্লাহ বললাম, আরে ভাই কোন জায়গা নিয়ে এলে রে ভাই? সবাই তো বলতেছে শুধু ভেতরে 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 ভেতরে, আর কত ভেতরে যাবো? আব্দুল্লাহ বললো, আরে ভাই রাগ করিস না, চল চল না, একটু তোকে একটু কষ্ট দিচ্ছি আর কি, কিছু মনে করিস না রে ভাই। বেচারা বিরক্ত হয়ে গেছে, আমি আর কিছু বললাম না। লোকজন থেকে জিজ্ঞেস করলে তারা বলে আর অন্য জায়গাটা ভালো না। আমি বুঝলাম না কেন বললো ভালো না, হয়তোবা বেশি ভিতরে হয় এরকম বলছে। আর গ্রামের লোকেরা বলেছে ওখানে নাকি ওরা কখনো যায়নি, যেখানে কোনো বাড়ি আছে কিনা সেটাও তারা জানে না। ব্যাপারটা আমাদের অদ্ভুত লাগলো, রোমাঞ্চকর লাগলো। ভাবলাম যে দেখি না একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে, কিছু থাকে তো ভালো, আর না থাকলে আরো ভালো। গ্রামের লোকজনের কথা অনুযায়ী সোজা ভিতরে যেতে লাগলাম। যখন লোকালয় থেকে একটু ভিতরে গেলাম, অনুভব করলাম পরিবেশটা পাল্টে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল, কারণ যত ভিতরে প্রবেশ করছি ততই যেন গাছগাছালির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। মানে জায়গাটা এরকম, মাঝখানে রাস্তা দিয়ে দুপাশ প্রচুর পরিমাণে গাছ, হ্যাঁ এক কথায় দুপাশ জঙ্গল আর মাঝখানে রাস্তা। তবে রাস্তায় অবস্থা দেখে মনে হচ্ছিল এখানে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে, কারণ রাস্তার অবস্থা গাড়ি চাকার ছাপ আছে। দুজনের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। আরো অদ্ভুত লাগলো যখন দেখলাম এত হাঁটার পরেও, গাড়ি চাকার ছাপ থাকার পরেও কোনো গাড়ি চলাচল করছে না, কোনো মানুষ নেই। বেশ অদ্ভুত, তাই না? যাই হোক, আমরা দুজনেই সোজা যেতে লাগলাম। আস্তে আস্তে সোজা রাস্তা দিয়ে গভীরে প্রবেশ করলাম। মাঝে মাঝে কয়েকটা পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, এখানে কোনো পাখির শব্দ বা ডাক শোনা যাচ্ছে না, আর দেখাও যাচ্ছে না। আমরা দুজনেই নীরবে তাকিয়ে থাকলাম। ঘটনাটা কি ভাবতে লাগলাম, ব্যাপারটা কি? এটা এত হাঁটলাম, কুকুরগুলো তো দেখলাম না। আব্দুল্লাহ বলল, ভাই এখানে তো কোনো কুকুর দেখা যেতেছে না, ব্যাপারটা কি অদ্ভুত না? আমি বললাম, অদ্ভুত তো বটেই, কিন্তু তোর সে ঠিকানার বাড়িটা তো এখনো দেখা পাওয়া যাইতেছে না। ঠিকানা ঠিক আছে তো নাকি? আর কিছু পথ না হয় যে দেখি কি হয়। আমি আর 20 মিনিট হাঁটবো, যদি পাই তো ভালো, আর না পেলে চলে যাব। বলে দিচ্ছি আর একটু ভালো লাগতেছে না। মামা বন্ধু তখন আব্দুল্লাহ বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারও কেমন জানি লাগছে জায়গাটা, বুঝলি? আমরা যাচ্ছি, কিন্তু কোনো বাড়িঘর দেখা পাচ্ছি না। হাতে করেছিল, ঘড়িতে দেখলাম সকাল 11:30 বাজে। প্রায় অনেকক্ষণ হেঁটে ফেলেছি। হাঁটতে হাঁটতে দেখলাম দূরে কিছু একটা আবছা দেখা যাচ্ছে। ঘড়িতে দেখলাম 17 মিনিট হয়েছে। হ্যাঁ, আব্দুল্লাহ বলল, মনে হয় বাড়ির কাছে চলে এসেছি, চল ভাই একটু পা চালিয়ে যাই। না বললাম, তাই তো মনে হইতেছে, তো অনেক দূরের পথ, তুই পারবি তো?
ভয় লাগবে না তো? একবার ভেবে দেখিস কিন্তু। আব্দুল্লাহ বলল, ইনশাল্লাহ ভাই পারবো, টেনশন নিও না। আমি বললাম, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ যখন বলেছিস, হ্যাঁ তার কিছু নাই, বলার কিছু নাই। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছি, আর বাড়ি আস্তে আস্তে আচ্ছা আচ্ছা থেকে স্পষ্ট হইতেছে। অনেক ভ্রমণ শেষে অবশেষে কাঙ্ক্ষিত বাড়ির সামনে দুজনে দাঁড়িয়ে পড়লাম। বাড়িটা বেশ অদ্ভুত, সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের বাড়ি। মানে সাধারণ গ্রামের বাড়ির মতো ডিজাইন নয়, অনেকটা ওই বিদেশের ডিজাইনের বাড়ির মতোই মনে হচ্ছে। বাড়ির সামনে বিশাল উঠান, আর বাড়ির চারপাশে কাঠের বেড়া হবে, সেটা দিয়ে ঘেরাও করা একটা বিদেশি রকমের এক প্রকার, মানে যেরকম থাকে আর কি। আমরা তো এত কিছু জানতাম না, অধিকার মাঝে বিদেশি বাড়ির ছবি দেখতাম, সেখান থেকে ধারণা আর কি। মজার বিষয় হলো পুরো বাড়িটা কাঠের তৈরি, 2 তলা বাড়ি। ওই তোমাকে বললাম না বিদেশি ডিজাইন, আমি আর বাড়ির বর্ণনা দিচ্ছি না, বিদেশি বাড়ি যেরকম হয় আর কি, তোমরা সেরকম ভাবে ভেবে নিতে পারো। যেখানে বাড়ির গেটটা ছিল সেখানে কাঠের গেট ছিল। আমরা গেটটা খুললাম, কাঠের ক্যাঁত ক্যাঁত শব্দ হলো, দুজনের ভিতরে প্রবেশ করলাম। চারদিকে শুনশান নীরবতা। আমরা আমাদের পায়ের শব্দটা শুনতে পাচ্ছিলাম, মনে হলো শব্দ যেন আমাদের কানের পর্দাটা ফাটিয়ে দিচ্ছে। এবার দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। দরজা বন্ধ। আমরা প্রথমে ঢোকে দিলাম, টোকা দিলাম একটা, ঠক 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 করে ঢোকা দিলাম। না, ও পাশ থেকে কোনো উত্তর আসছে না। এবার আব্দুল্লাহ আবারও টোকা দিল, ঠক 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 ঠক। না, এবারও কোনো উত্তর আসছে না। এবার জোরে টোকা দিলাম। কিছুক্ষণ পর ধম করে দরজাটা খুলে গেল। দরজাটা খোলার আওয়াজে আমরা দুজনে বেশ ভয় পেয়ে গেলাম, কারণ দরজাটা খোলার শব্দটা এতটা জোরালো ছিল। কাঠের দরজা তো। দেখলাম একজন ভদ্র মহিলা দরজা খুলে দিল। তবে সে মহিলার মধ্যে আমি অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলাম, যেমন তার চাহনি, তার চোখ, তার হাব ভাব, আর সবচেয়ে অদ্ভুত যেটা লক্ষ্য করেছি সেটা হলো তার পোশাক। তিনি আল খাল্লা ধরনের ঘন কালো পোশাক পরিধান করে আছে। পোশাকের সবকিছুই কালো, মানে কি বলবো, আমরা যদি কালো পোশাক পরি তাহলে পুরোটা ঘন কালো থাকে না, কোথাও না কোথাও সামান্য হলেও ভিন্ন রং চোখে পড়ে। কিন্তু বইরার পোশাক এতটাই কালো যে পোশাকের সাথে তাকালেই যেন মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠে। আর মহিলা তোমরা যেটাকে হুডি বলো না, ওই ধরনের কিছু একটা পড়েছে। মহিলাকে দেখে আমার কেমন যেন সুবিধার মনে হল না। আর বাসা থেকে অদ্ভুত একটা গন্ধ আসছিল, কিসের গন্ধ সেটা বলতে পারছি না। গন্ধটা সুগন্ধ না, আমার দুর্গন্ধ না, কেমন একটা ব্যবসা গন্ধ, অন্যরকম। এই গন্ধতে কেমন যেন মাথাটা ঝনঝন করছিল, বুঝলে, একদম কেমন যেন খুব অস্বস্তি না ছিল। এরপর মহিলার পোশাকের সাথে একটা দৃষ্টিও অদ্ভুত লাগলো। আমার দিকে এমন ভাবে দৃশ্যে তাকিয়ে আছেন গিলে খাবে একেবারে, আর তোর চোখগুলো খুব বড়। মহিলা জিজ্ঞেস করলো, কি চাই? মহিলার কণ্ঠ শুনে আমরা দুজনে চমকে গেলাম। কিরে ভাই, খুব মোটা ভয়ঙ্কর গলা কেন? এমন বলতেছে আমরা আশা করতে পারিনি। আব্দুল্লাহ বললো, মানে আমরা পেপারে বিজ্ঞাপন দেখে এসেছি আর কি, ওই দুজন ছেলেকে পড়াতে হবে তো বিজ্ঞাপন দিয়েছিলেন বোধ হয়। মহিলা তখন বললো, ও আচ্ছা, ভেতরে আসুন। কিন্তু লেখা ছিল একজন শিক্ষক, কিন্তু 2 জন কেন? আব্দুল্লাহ বললো, না ও আমার বন্ধু, আমার সাথে এমনিতেই এলো আর কি, ঘোরার জন্য আর কি। বলেছি কাদেরকে পড়াতে হবে একটু বলুন তো। মহিলা বললো, আচ্ছা বসো, আমি মালিককে ডেকে দিচ্ছি, ওনার সাথে সবকিছু ঠিক করে নিও। আব্দুল্লাহ তখন বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই খালা তাহলে মালিক না, মানে ইনি গৃহকর্মী। বেশভূষা থেকে মনে হচ্ছিল ইনি বোধ হয় মালিক। তবে আমি ভাবছি যদি কাজের লোকের পোশাক হয়, না জানি বাড়ির মালিক কত দামি পোশাকই না হবে। আমি বললাম, আরে এই খালাকে তো আমি মালিক মনে করছিলাম, পোশাক দেখে তো দামি মনে হলো, তাহলে বোধ হয় বাড়ির মালিক অনেক ধনী হবে, কি বলিস? আব্দুল্লাহ বলল, আমারও তাই মনে হয়। আশা করি ভালো একটা বেতন পাবো, হয়তোবা আর্থিক কষ্ট কিছুটা দূর হলেও হতে পারে। হঠাৎ করে এক ধরনের গন্ধ না কেন? গন্ধটা আগের গন্ধের মতো না, এ ধরনের গন্ধ জীবনেও পায়নি। কেউ যদি নিজের নাকে গন্ধটা অনুভব না করে তাহলে বুঝবে না গন্ধটা কতটা বিপৎস। আস্তে আস্তে গন্ধটা যেন আরো তীব্র হলো। গন্ধে আমার মাথা রীতিমতো কামড়ানো শুরু করে দিয়েছে, আর সহ্য হচ্ছে না গন্ধটা। পাশে খেয়াল করলাম আব্দুল্লাহর মাথায় একটা হাত দিয়ে চেপে ধরেছে। বুঝতে পারছিলাম ওরও খুব যন্ত্রণা হচ্ছে,
তাও নিজেদের আমরা একবার সামনে নিয়েছি। আস্তে আস্তে গন্ধ আরো বেশি তীব্র হলো, আর সাথে সামনে এলো একটা গন্ধের অধিকারী, দুঃখিত, অধিকারিণী, একজন বয়স্ক মহিলা। বয়স তাও কত হবে, 32 থেকে 35 তো হবেই। আমরা আস্তে আস্তে মহিলার দিকে মাথা অব্দি দেখলাম। ইনি সেই একই পোশাক পরে আছে, ওই খানা যেরকম পোশাক পরেছে না, হুবহু সেরকম পোশাক, কিন্তু ওনার শরীর থেকে একটা অদ্ভুত তীব্র গন্ধ আসছে। কিন্তু মহিলার চেহারায় অদ্ভুত একটা নুরানি মায়া আছে, যেমন গায়ের সং ফর্সা, প্রচন্ড ফর্সা। মহিলা বললেন, ও তাহলে আপনারা পড়াতে এসেছেন? মহিলার কণ্ঠ শুনে চমকে উঠলাম, কারণ মহিলার কণ্ঠ অনেক চিকন, কিন্তু তার চেহারার মতো কণ্ঠে একটা মায়া কাজ করছে। কেমন যেন মোহগ্রস্ত হয়ে যাচ্ছিলাম। আমরা কোনো রকম নিজেদের স্বাভাবিক দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেই তীব্র গন্ধটা আমাদের স্বাভাবিক থাকতে দিচ্ছে না। আব্দুল্লাহ বলল, জি আমি পড়াবো, ও আমার বন্ধু, এমনিতে এলো আর কি। মহিলা তখন বলল, তো ব্যাগটা কিছু এনেছেন কি? আব্দুল্লাহ তখন বলল, না মানে আছে, কথাবার্তা ঠিক হয়ে গেলে আগামীকাল থেকে চলে আসবো আর কি। মহিলা তখন বলল, ও আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি? আব্দুল্লাহ তখন বলল, আমি ম্যাট্রিক পাস। ও ভালো ভালো, তো চাকরি কেন দরকার? আব্দুল্লাহ তখন বলল, আসলে আমি কলেজে ভর্তি হয়েছি, তাই পড়ালেখার পাশাপাশি একটা উপার্জনের রাস্তা থাকলে আমার জন্য খুব উপকার হবে আর কি। মহিলা তখন বলল, ও বেশ ভালো সিদ্ধান্ত। আমি বাড়ির মালিক, এই বাড়িতে আমরা 6 জন থাকি, আমি আর আমার স্বামী, 2 ছেলে আর ইনি। এ বাড়ির সব কিছু দেখাশোনা করতে পারেন। ইনি বাড়ির কেয়ারটেকার। আমার 2 ছেলেকে পড়াতে হবে, সব কিছু পড়াতে হবে, পারবেন তো? আব্দুল্লাহ তখন বলল, জি অবশ্যই, কেন পারবো না? মহিলা বলল, বেতন কিন্তু ভালোই দেবো, প্রতিদিন পড়াতে হবে, দিনে 2 বার, সকাল আর রাতে। ওদের পড়ানোর পর যদি সময় থাকে তাহলে বাইরে অন্য কোনো কাজ করতে পারেন, আর আমি আপনাকে বেতনের 3 ভাগের 1 ভাগ মাসের শুরুতে দিয়ে দিব, আর বাকি 2 ভাগ মাসের শেষে পাবেন। আপাতত এতটুকুই, পারবেন তো? আব্দুল্লাহ তখন বলল, জি ঠিক আছে, আমি আগামীকাল থেকে চলে আসবো তাহলে। মহিলা তখন বলল, যাও ওনাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। আব্দুল্লাহ বলল, না না না, এসবের দরকার নেই, আমরা চলে যাবো এখনই। মহিলা আবারও বলল, আরে বসুন বসুন, প্রথমবার এলেন, কিছু না খেলে খারাপ দেখায়, তো আপনাদের নাম পরিচয় দিন। আব্দুল্লাহ তখন বলল, জি আমার নাম আব্দুল্লাহ, আর আমার বন্ধু আয়াত, আমরা পাশের গ্রামে থাকি। আমি ম্যাট্রিক পাস করেছি গত বছরে, আর একজন হাফেজ, আমি, সে ম্যাট্রিক পাস। মহিলা এবার তাচ্ছিল্যের স্বরে বলল, বেশ ভালো তো। এই ব্যাপারটা আমরা তো ভালো লাগেনি। মহিলা হাব কেমন জানি লাগছিল। তিনি এমন ভাবে আমাদের সাথে কথা বলছেন, আমরা যেন তার চাকর। নাস্তা এসে গেছে। নাস্তা ছিল চা, বিস্কুট, ফল, আর কিসের মাংস দিয়ে যেন বানানো পোনা। মাংসটা চিনতে পারলাম না, মাংসের রং যেন গাঢ়লা। আমার কেমন যেন গা ঘিনিট করে উঠলো মাংসটা দেখে। মাংস দেখে আমার কিরকম যেন লাগছে। আমি আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে বললাম মাংসটা না খেতে, কারণ আমরা চিনতে পারছি না এটা কিসের মাংস। আমরা ফল আর চা খেলাম। মহিলা বলল, আরে আপনার মাংস নিচ্ছেন না কেন? আমি বললাম, আচ্ছা এগুলো কিসের মাংস? মহিলা বলল, এটা গরুর মাংস। বললেই হলো নাকি? হ্যাঁ, আমি গরুর মাংস চিনি না নাকি? আমি নিশ্চিত ছিলাম এটি গরুর মাংস নয়। আব্দুল্লাহ আমায় কানে কানে বললো, এটা গরুর মাংস, খাবি নাকি? আমি বললাম, আর খাস না, আমি নিশ্চিত এটা গরুর মাংস নয়। আব্দুল্লাহ বললো, তাহলে কিসের? আমি বললাম, আমি জানি না রে ভাই। মহিলা বললো, কি রে, নিন নিন না, খেয়ে নিন, কেমন হয়েছে বলুন তো? আমি বললাম, আসলে আমরা 2 জনেই মাংস খাই না, ডাক্তারের নিষেধ আছে। মহিলা বললো, ও আচ্ছা, তাহলে আর কি করার? আমি মাংসের প্লেটের বাটিটা না কিনে গন্ধটা শুকেছিলাম। কি যে বিশ্রী গন্ধ, মনে হচ্ছিল মাংসটা পেটে গেলে পেটে করে পেরিয়ে যাবে আর বমি হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আমরা তাহলে আসি, কেমন? অনেক দূরের পথ তো, একটু দেরি হয়ে যাবে। মহিলা বললো, আচ্ছা তাহলে কালকে ঠিকঠাক মতো চলে আসবেন, আমি অপেক্ষা করবো। আমি বললাম, আচ্ছা। আব্দুল্লাহ তখন বললো, আচ্ছা ঠিক আছে। আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম। ও আচ্ছা, তোমাদের ঘরের কিছু বর্ণনা দিনি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যতটুকু দেখেছি আর কি। আমার তোর সামনের রুমে বসছিলাম, সেই রুমটারই বর্ণনা দিচ্ছি, কেমন? তোর সামনের রুমটা অনেক বড় ছিল। তোমাদের বললাম না, বাসাটা বিদেশি ডিজাইনের নকশা করা। ভিতরেও দেখলাম সেরকমই। মেঝেটা কাঠের, মেঝেতে হাঁটতে চলতে আওয়াজ হয়। রুমে একটা সোফা সেট, একটা ডাইনিং টেবিল আছে, একটা শোকেস, বিভিন্ন রকমের শোপিস, আর আমি যেদিকে বসেছিলাম না, তার ডান পাশে বিশাল কাঁচের জানালা।
জানালা বললে ভুল হবে, বলতে হবে কাঁচের দেয়াল। আর বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফুলের টব আছে। তবে হ্যাঁ, দেয়ালে যেন অনেক ছবি আর চিত্রকর্ম দেখলাম। লক্ষ্য করলাম বেশিরভাগ ছবি ত্রিভুজ আকৃতির। একটা ছবি এরকম ছিল, তার মধ্যে ছাগলের বাঁধা। হ্যাঁ, আর একটা ছবি দেখলাম অনেকটা বোফামেটের মতো। আর বেশিরভাগ ছবি দেখলাম ত্রিভুজের মতো। একটা চোখ, অদ্ভুত। এসব দেখে আমার অস্বস্তি লাগছিল, কেমন যেন খুব বিকৃত লাগছিল। বাসা থেকে বের হতেই আব্দুল্লাহ বলল, কিরে তুই এটা কি করলি বলতো? আমি বললাম, আবার কি করলাম? আব্দুল্লাহ বলল, আরে তুই এটা কি করলি? মাংসটা খেলি না কেন? তুই বলতিস তুই খাস না, আমার কথা বলতে গেলি কেন? আমি তখন বললাম, শোন, তুই কি এই চাকরিটা করবি? আব্দুল্লাহ তখন বলল, কেন করবো না? না করার কি হলো বলতো? আমি বললাম, দেখ, আমি যদি বলি না করতে তুই কি মানবি? মানবি না। আর তাছাড়া তুই আর্থিক অবস্থাও সেরকম কিন্তু ভালো না, তাই তোকে মানা করতে পারছি না। তবে আমি একটা উপদেশ দিব, সেটা কি মানবি তুই? আব্দুল্লাহ বলল, কি বলি বল? যদি মানার মতো হয় অবশ্যই মানবো। আশা করি সেরকম কোনো উপদেশ দিবি না। আমি বললাম, আরে ভাই শোন, আমি যা বলবো তোর ভালোর জন্যই বলবো। আব্দুল্লাহ বলল, আচ্ছা বল তুই। আমি বললাম, ভাই তুই সেখানে গিয়ে সবসময় দোয়া পড়ে থাকবি, ঠিক আছে? আর সবসময় অজুহাত অবস্থায় থাকবি, সবসময় তার কুস্তি পড়বি, আর প্রতিদিন সব ওয়াক্তে নামাজ পড়বি। আব্দুল্লাহ বলল, আরে ভাই তোর আবার হঠাৎ করে হলোটা কি? আমি কি সবসময় অজু করবো নাকি? আর নামাজ পড়বো সেটা বলার কি বিষয় না তো, কিন্তু সবসময় অজু করে থাকতে হবে কেন? বুঝলাম না, তুই কি আন্দাজ করছিস না কিছু একটা? আমি বললাম, বাড়িটা দেখলি এরকম বিদেশি ডিজাইনের, আর ছবিগুলো দেখলি নাকি? শোন, ভুলেও ছবিগুলোর দিকে তাকাবি না। তাকালে কেমন যেন মাথাটা ঝিমঝিম করে, মৌ কাজ করে। শুধু ছবি কেন, পুরো বাড়িটাই আর বাড়ির লোকেরা কেমন যেন আমার কাছে ভালো লাগছে না। সবকিছু কেমন যেন মায়া মায়া লাগছে। হ্যাঁ, আমার না কেন যেন মায়ার নগরীর মনে হলো, মায়ার নগরীতে ঘুরে এলাম, বুঝলি? আব্দুল্লাহ চিন্তিত স্বরে বলল, বুঝলাম। আমি বললাম, ঘুমানোর আগে দোয়া পরে ঘুমনি। হ্যাঁ, আর গভীর ঘুম দিস না যেন। ঘুম এমন হবে যেন কোনো কিছু শব্দ পেলে জেগে দিতে পারিস। আব্দুল্লাহ বলল, আরে ভাই এত রহস্য করে কথা বলছিস কেন? আমি তখন বললাম, শোন, আর পালানোর জন্য একটা জায়গা ঠিক করে রাখি, বাই চান্স যদি বিপদ হয় তাহলে যেন সহজে পাঠাতে পারিস। আব্দুল্লাহ তখন বলল, তারপর? আমি বললাম, খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকিস, মাছ খাওয়াবি না, আর খাওয়া তো দূরের কথা, ছুঁয়েও দেখবি না। ফলমূল শাকসবজি যাই খাস না কেন, খাওয়ার আগে অবশ্য দোয়া পরে খাবি। আব্দুল্লাহ তখন বলল, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা কেন দিলি রে? হ্যাঁ, একটু ঝেড়ে কাস তো বাবা। আবার বললাম, শোন শোন শোন, আমি তোকে কিছু এখনো বলিনি। আমি সে মাংসর বাটিটা দেখে সন্দেহ করেছিলাম, তাই সেটার ঘ্রাণ নেওয়ার জন্য নাকের সামনে ধরেছিলাম। ভাই রে ভাই, কি যে বিশ্রী গন্ধ! এমন মনে হলো যেন পেট থেকে সবকিছু বেরিয়ে আসবে। আব্দুল্লাহ বলল, ও বুঝলাম, তো তোর এখানে কোনো সন্দেহ হচ্ছে তাই না? আমি বললাম, হচ্ছে, কিন্তু সন্দেহ নিশ্চিত নয়, তাই সরাসরি কিছু বলতে পারছি না। আব্দুল্লাহ বলল, আর কোনো উপদেশ আছে কি? আমি বললাম, এখনই আরেকটা কথা মাথায় এলো। আব্দুল্লাহ বলল, বলে ফেন, নির্দ্বিধায় বলে ফেন। আমি তখন বললাম, আমার পরিবারটা কেমন যেন করে মানে সন্দেহ হচ্ছে, বুঝলি? এদের এরকম পোশাক আর উপরে বিভিন্ন ধরনের অদ্ভুত ছবি, বুঝছিস কিছু? আব্দুল্লাহ বলল, না রে ভাই, আমি এসব বুঝি নাই। তুই তো কিসব বিদেশি পত্রিকার খবর আর সেসব তথ্যমূলক ম্যাগাজিন পড়িস, তুই ভালো বুঝবি। আমি বললাম, হ্যাঁ তা অবশ্য ঠিক, আমি যেটা সন্দেহ করছি সেটা তোকে এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমি একটা বিদেশি ম্যাগাজিনে পড়েছিলাম, এরকম কোনো চিহ্ন থাকলে গোপন সংগঠনের সাথে জড়িত আছে, এটা বুঝতে হবে। তবে আমি সেসব তোকে এই মুহূর্তে বলতে পারবো না, ঠিক আছে? আব্দুল্লাহ বলল, সংগঠন মানে এদের কাজ কি? আমি বললাম, থাক থাক, এইসব তোকে পরে বলবো, শুধু এখন যেটা বলবো মনোযোগ দিয়ে শোন। আব্দুল্লাহ বলল, আচ্ছা বল। আমি বললাম, শোন, যদি দেখিস তোর উপরে কোনো বিপদ আসছে, যদি মনে হয় তোর কোনো ক্ষতি হবে এরকম ভাবিস, তাহলে একটা বিকল্প পথ বেছে রাখবি। মানে বলতে চাচ্ছি, তুই একটা পালানোর রাস্তা বের করে রাখবি, যেটা তুই ছাড়া আর কেউ জানবে না, বুঝলি? আব্দুল্লাহ বলল, তুই হঠাৎ করে এটা বললি কেন? এত রহস্য করছিস কেন তুই বলতো? আমি বললাম, আমি শুধু সাবধান হতে বলেছি, এমন না যে তোর ব্যবস্থা ওর বিপদ আসবে, আমি এমনটা কিন্তু বলিনি। সাবধানতার মাইন্ড নেই, বুঝিস? আর একটা জিনিস চিন্তা করে দেখেছিস, সেখানে তুই ছাড়া আর কেউ যোগাযোগ করেনি, কিন্তু আসলে অদ্ভুত একটা পরিবার এটা।
আব্দুল্লাহ বলল, তাও ঠিকই বলেছিস, আমিও কিন্তু এটা ভেবেছি। আমি বললাম, আমার এই পরিবারটাকে প্রচন্ড সন্দেহ হচ্ছে। যাই হোক, তুই তো যাচ্ছিসই, তুই না হয় আমাকে এসে তোর সাথে অপ্রিয় যদি কিছু ঘটে থাকে সেগুলো আমাকে বলবি, ঠিক আছে? এবার এসব প্রসঙ্গ বাদ দে। আব্দুল্লাহ বলল, তাহলে আমি কালকে আসছি, আর তুই কি আমার সাথে আসবি? আমি বললাম, আমি তোকে বাড়ি পর্যন্ত গিয়ে দিতে পারবো, তবে বাড়ির সামনে যেতে পারবো না। বাড়িটা দেখলে আমার কেমন যেন গা ঘিনে পারে, বুঝলি? অসহ্য বাড়ি একটা, খুবই বিভৎস। অবশেষে সেদিনটা চলে এলো, যেদিন আব্দুল্লাহ তার প্রথম চাকরিতে যাবে। ও ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, আমাকে সকাল 8:30টায় ডাকলো। আমিও আগে থেকে প্রস্তুতি ছিলাম। দুজনে বের হয়ে গেলাম সে অদ্ভুত বাড়ির উদ্দেশ্যে। আমি অবশ্য বাড়ির ত্রিসীমানায় যাব না, দূর থেকে ওকে রেখে চলে আসবো। পথের মধ্যে অনেক কথা হলো, সেগুলো আর বোঝি না কেমন। যাই হোক, প্রায় 2 ঘন্টা পর সে গ্রামে পৌঁছলাম। ভাবলাম একটা ভ্যান নিয়ে ওখানে চলে যাব, অনেক দূরের পথ তো, তাই ভ্যানে যেতে রাজি হলো না। আমি বললাম আমি ওকে ওই জায়গায় রেখে আমিও ভ্যানের সাথে চলে আসবো, কিন্তু কেউ রাজি হলো না। আসলে এত দূরে হাঁটতে ইচ্ছা হচ্ছিল না। আমরা অপেক্ষা করছিলাম আরো একটা ভ্যান দেখবো, যদি পাই ভালো, না হলে হেঁটেই যাবো। অনেক ভ্যান এলো, কিন্তু কেউ কিছু যেতে চাইলো না। অগত্যা আর কিছু করার যখন বনের রাস্তার দিকে পা বাড়ালাম, হঠাৎ একজন বলে উঠলো, ভাইজান আমি জামু, আসেন। পিছন ফিরে দেখলাম একজন বয়স্ক লোক, বয়স কত হবে, 60-65 মতো হবে। আমি বললাম, চাচা কেউ যেতে রাজি হচ্ছে না, আপনি যেতে চাইছেন কেন? চাচা বলল, ওরা ভয় পাইছে ভাইজান। আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুড়া হয়েছি, আজ নয় কাল চলে যাইতে যাবো, বুঝলেন ভাইজান? পেটের দায়ে এসব করি, তাই ভয় ডর আমার মধ্যে নাই। বললাম, কেন চাচা, আপনার কি ছেলে মেয়ে নাই? বিদ্যাটা তার ছেলে হাসি আসলো আর বলল, পোলা পালা আছে তো, কিন্তু তারা তো দেখে না, তারা তো গো বউ বাচ্চা লয় আলাদা আলাদা, তাই দেখতে অব্দি হয় না। আমরা 2 বুড়া বুড়ি কোনো রকমে না খায়া আসি আর কি। আসলে এসব কথা শুনে আমি দুজনে বেশ কষ্ট পেলাম। বেচারা এই বয়সে ভ্যান চালায়। ভাবলাম চাচাকে একটু ভাড়া বেশি দেবো, বৃদ্ধ মানুষ এত কষ্ট করে নেবে, তার উপরে কেউ যদি না যেতে রাজি হয় তাহলে কেমন হয়। তাই তার প্রতি একটা কিছুটা কৃতজ্ঞতা দেখালাম। আমরা দেরি না করে ভ্যানে উঠে বসে পড়লাম। ভ্যান চলছে আস্তে আস্তে, চাচা তার শক্তি অনুযায়ী চালাচ্ছেন, আমাদেরও তারা নেই, হাঁটতে হচ্ছেই না অনেকটা। আমি চাচাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, বাকি ভ্যান চালকরা এখানে আসতে ভয় পাইতেছিল কেন? এখানে কিছু আছে নাকি? চাচা বলল, আমি তো তেমন কিছু জানি না ভাইজান, এমনি লোক মুখে শুনেছি আর কি। আমি বললাম, কি শুনছেন বলেন তো? হ্যাঁ, চাচা তখন বললেন, ওখানে একটা বাড়ি আছে না, ওখানে নেই কি সব ভয়, মাঝে মাঝে বনের সরকারি লোকেরা রাতে টহল মারে, ওই রাতে নাকি ঘাস টাস খাইটা ফেলায়, খবর করলে বনের লোকেরা নাকি টহল দিতে আসে। এরকম মাঝে মাঝে নাকি যখন আহে তখন নাকি বাড়ি থেকে কিরকম শব্দ পায় আর কিরকম জানি গন্ধ পায়। ওরা এমনি বন থেকে ঘুরা যায়, মাগার বাড়ি দৃশ্যমানা যায় না। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। আমি আব্দুল্লাহর দিকে তাকালাম, বেচারা কেমন যেন ভয় পেতেছে। আমি একটা হাসি দিলাম আর বললাম, কিরে ভাই, ভয় পেতেছিস নাকি? তুই না আমাদের গ্রামের সাহসী পোলা, তো ভয় পাচ্ছিস কে? আব্দুল্লাহ বলল, আরে আরে না না, আমি কেন ভয় পাবো? ভয় পাওয়ার কিছু নাই, আসলে তুই একটু বেশি কথা বলিস। আমি বললাম, হ্যাঁ একটু বেশি কথা বলি। চাচা তখন বলল, তো ভাইজান আপনারা কইতে চাইতেছেন বলুন তো, এদিকে এখানে তো অন্য পথ আছে, বলেন, আমি তো জানি না। আমি বললাম, বললে বিশ্বাস করবেন? চাচা বলল, বিশ্বাস না করার কি আছে আপনি কন। আমি বললাম, আমরা ওই বাড়িতে যেতেছি। এইটা শুই না বৃদ্ধ ভ্যান থামাই দিল। চাচা তো অবাক আর বলল, সত্যি আপনারা ওই জায়গায় যেতেছেন, বলেন কি? আমি বললাম, এত অবাক হওয়ার কি আছে বলেন তো, আসলে এবার একটা চাকরি পাইছি, ওই চাকরির সুবাদে যাইতেছে আর কি, বাচ্চা পড়াতে হবে। চাচা তখন বলল, আমি এখন একটা কথা কমো, তারা যায় না ওখানে। আমি বললাম, কেন চাচা এই কথা কেন বলতেছেন? হ্যাঁ, চাচা তখন বলল, কারণ ওই বাড়িতে যে যায় হে আর ফিরে আসে না, তাই কইলাম আর কি। আমি বললাম, তাই আপনি কি করে বললেন?
আপনি কাউকে ওই বাড়িতে যেতে দেখছেন? হ্যাঁ বলুন তো। আর সে ফিরে আসে নাই? চাচা বলল, আরে ভাইজান, যাইতে দেখবো কেন, আমি নিজেই তো অগু বাড়ি পৌঁছে দিতাম। আমি বললাম, 1 মিনিট, পৌঁছে দিতাম মানে? আবার বলেন তো। হ্যাঁ মানে আপনি কি বলতে চাইতেছেন বলেন তো, আমি বুঝলাম না। চাষদা বললো, অনেক তো দিয়ে আসছি, আসলে আপনাকে মতো কিছু পোলা বানাইতো অন্য সব ভ্যান করে ওইখানে পৌঁছে দিতে, কিন্তু কেউ যাইতে চাইতো না। আমার তো ডর হয় নাই, তাই আমি ও করে পৌঁছে দিয়ে আসতাম। ওরা সবাই একই কথা কইতো, পড়াইতে চাইতো। কি অদ্ভুত ব্যাপার ভাইজান, ও করে আর কখনো দেখা যায়নি। আমি বললাম, দেখা না যাইতে পারে, কত মানুষ আসা যাওয়া করে, আর আপনি কি তাদের অপেক্ষা করতেন নাকি? চাচা বললো, অপেক্ষা কেন করবো? ও রাস্তা দিয়ে আজ পর্যন্ত কেউ আসতে দেখা নাই, আমি শুধু যাইতে দেখছে লোকজন। আমার তো এখানে ভ্যান রাহি, আমরা জানি। আমি চাচাকে একটু বাজিয়ে দেখার জন্য বললাম, আরে চাচা, ওইদিকে পথ থাকতে পারে, হয়তো বা জঙ্গল দিয়ে চলে গেছে, তাই না? চাচা তখন বললো, আপনি এই কথা কইবেন আমি জানতাম। এই বনের শেষে দুই পাশে নদী আছে, আর নদীতে নৌকা বা পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তাইলে এখন যদি যাইতেও চায় তাহলে তাদের সাঁতরায় যাইতে হইব। আর যদি সাঁতরায় যায়, ওই নদীর কিন্তু কুমির আছে, আর বন্য জন্তু তো আছেই। এই জঙ্গল হইল একটা সংরক্ষিত জায়গা, এখানে একটা বাঘ ছাড়া এখানে বংশবৃদ্ধি করতে পারেন। আর হরিণ, ভাল্লুক এসব তো আছে, সাপ তো আছে। তাই ওখান থেকে আমাদের একমাত্র রাস্তা এইটাই। বুঝলেন ভাইজান? আমি বললাম, কিভাবে নিশ্চিত হইতেছেন যে যারা গেছে তারা আর আসেনি? চাচা তখন বললেন, আচ্ছা শোনেন, তাহলে আমি আপনাকেও ভালো করে বুঝায় কই। মনে করান একজন গেল, হ্যাঁ, আর একজন কিন্তু ওই রাস্তা দিয়ে গেল, এরপর আর কেউ যায় নাই, আর কেউ আহে নাই। ওইদিকে থাকতো কেউ আইসে বলে আমি তো আজ পর্যন্ত দেখি নাই। আমি কেউ দেখে নাই? এখন 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, কেউ আর আসে নাই। আর কয়েক মাস পর দেখি আপনাকে মতো আরো কয়েকজন পোলা জোরাজুরি করতেছে, তো কেউ যাইতে রাজি হইতেছে না। শেষে আমি রাজি হই, আমি ওরা নিয়ে যাই। এভাবে করে 10 জনের মতো পোলা গেছে, কিন্তু আহে নাই কেউ আহে না, আমরা দেখছি। এবার কোন তো ভাইজান, বাইসা বড়াই না, মাস্টার বদলাইছে, কিন্তু মাস্টার কই গেছে? হ্যাঁ, তগো তো কেউ তো আসতে দেখা নাই। তারা আপনি কোন কই গেছে তারা? যদি তারা না আহে তগো বাড়িতে কিন্তু 10 জন দামরা পোলা ওই বাড়িতে কিল্লা গিয়া থাকবো। কোন তো এই 10 জন কি তগো বাচ্চা পারাইবো? কি মনে হয় আপনার? আমি বললাম, আচ্ছা আপনার তো সবসময় এনে রাখলেন না, হয়তো বা রাতের বেলা আসতেন, তাই না? চাচা বললো, কি কোন ভাইজান, এইটা ঠিক, রাইতে আমরা কেউ থাকি না, কিন্তু আপনার কি মনে হয় রাতের বেলা জঙ্গলের একটা রাস্তা দিয়ে কেউ আইতে পারবো? অসম্ভব। রাতের বেলা একটা জায়গা আরো ভয়ঙ্কর হয়ে যায়। রাতে এখান দিয়ে কোনো সাহসী মানুষ আইতে ভয় পাবো। তাও যদি কেউ আহে তাহলে সে তার গন্তব্যে যাবে। রাতে 10টার পর এখানে কাউকে দেখা যায় না, আর আমি এখানে রাতের 2টা পর্যন্ত থাকি, যাতে কেউ যাতে এই জায়গা দিয়ে আসে সাহায্য করতে পারি। আমি রাত 2টার পর জায়গা থাকি। হ্যাঁ, আমি বললাম, কি বলেন চাচা, 2টা পর্যন্ত জেগে দেখেন, আপনার ভয় করে না? চাচা বললো, আমি তো আগে কইলাম আমার ভয়টা নাই। আসলে এখানে 2টা পর্যন্ত কাউরে খাইতে দেখি পাই যদি, তাহলে তারা কি অবশ্যই নিয়ে যাবো, নিরাপদ জায়গায় পৌঁছা দেবো, এই জন্য ওয়েট করি, প্রতি রাতে ওয়েট করি। আমি বললাম, আচ্ছা এই পর্যন্ত কি রাস্তা দিয়ে কেউ আসে না এটা না? চাচা বললো, না ভাইজান, দেখি নাই। এগুলো মাইন্ডসের ওই জায়গা যাইতে নিষেধ করি। আপনাকেও নিষেধ করতেছি, আপনারা যায়েন না রে ভাই, যায়েন না। আমি বললাম, যেতে তো হবে চাচা, ভালো বেতনের চাকরি, হাত ছাড়া করাটা ভুলে যাবো না। চাচা বললো, তাহলে আমি আর কি করাম? আমি জোর করলে তো আপনারা এমনটাই করবেন, তাই না? যান তাইলে। আমি আব্দুল্লার দিকে তাকালাম, এইসব শুনেও বেশ ভয় পেয়েছে। আমি আব্দুল্লাকে বললাম, দেখ ভাই, ভয় পাস না, আমি জানি তুই অনেক সাহসী, তুই পারবি, আর যদি কোনো বিপদ দেখিস তাহলে পালিয়ে আসবি। চাচা বললো, না উনি রাত 2টা বন্ধ থাকেন, যদি বিপদ হয় আর যদি পালিয়ে আসিস তাহলে কিন্তু রাত 2টার আগে জঙ্গল পার হওয়ার চেষ্টা করিস, বুঝতে পেরেছিস? আর তাছাড়াও তুই যদি দুর্বল হইতি তোকে কখনো ওই জায়গায় যেতে দিতাম না। আসলে আমি জানতেও চাই বাড়িতে আসলে আছেটা কি। শোন, তুই বাড়িটা যত দূর সম্ভব ভালো করে পর্যবেক্ষণ করবি, কেমন? ওই বাড়িতে কি রহস্য আছে সেটা তুই উদ্ঘাটন করবি, বুঝলি? আব্দুল্লাহ বললো,
আমার তো এখন প্রবল আগ্রহ হচ্ছে রে, কি এমন আছে এই বাড়িতে যে কেউ গেলে আর আসে না? আর ঘন ঘন ওদের শিক্ষকই বা কেন লাগে, আমিও তো জানতে চাই। তাহলে এই মিশনটা আমি পরিচালনা করব, কি বলিস? আমি বললাম, একদম, তাহলে প্রস্তুত হ ওই বাড়িতে যাওয়ার জন্য। এই মিশনের নাম ভীষণ ভূতের বাড়ি, কেমন? কথাটা বলতে বলতে লক্ষ্য করলাম দূরের বাড়িটা ঝাপসা দেখা যাচ্ছে, আর ধীরে ধীরে আমরা বাড়ির সামনে এসে গেছি। আমি আর কাছে যেতে পারছি না। আমি চাচাকে বললাম, চাচা এবার থামেন, বাড়ি তো চলে আসছে, এবার নামা যাক। চাচা বলে উঠলো, বাড়ি তো আরো কিছু তার দূর আছে, আর চাইবেন না? আমি বললাম, না চাচা, এখানে রাখেন। আমি আর আব্দুল্লাহ ভ্যান থেকে নেমে গেলাম। আমি বললাম, চাচা আপনি একটু এখানে দাঁড়ান, আমরা একটু পথ বাড়ি দিয়ে আসছি। হ্যাঁ। চাচা বললো, ওরা বাড়াই দিবেন মানে? বুঝলাম না, আপনি চাইবেন না? হ্যাঁ। আমি বললাম, না চাচা, আমি যাইতেছি না, আসলে চাকরিটা পেয়েছি ও, আমি শুধু ওকে বাড়ি দিয়ে আসলাম আর কি। চাচা বললো, আরেকবার ভাইবা দেখেন, বিপদ কিন্তু আছে। আমি বললাম, আর ভেবে দেখার দরকার নাই, আব্দুল্লাহ চল পশু দাও। এত যখন এই বাড়িতে রহস্য, যা সেই রহস্য উদ্ঘাটন করেই দেখি। আর শোন, যদি জিজ্ঞেস করে তাহলে তুই বলবি তুই একা এসেছিস। এবার যা, তুই পারবি তো? ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বললো, ইনশাআল্লাহ বন্ধু, এবার আসি, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। আব্দুল্লাহকে কিছুটা পথ এগিয়ে দে, তারপর ধীরে ধীরে একাই চলে গেল। আব্দুল্লাহ সে ভূতরা বাড়িতে পৌঁছে পিছন ফিরে তাকালো, এবং আমি তখন চাচাকে বললাম ভ্যান চালাতে। চাচা বলল, আপনি এইভাবে ওরে বাঘের গুহায় রেখে গেলেন? আমি বললাম, চাচা বাঘের গুহা অনেক ভালো, কিন্তু মানুষের গুহা বাঘের গুহার থেকে অনেক ভয়াবহ। আমার মনে হয় বাড়িতে কিছু অসামাজিক কার্যকলাপ হচ্ছে। হ্যাঁ, দেখা যাক, ও ফিরে এলেই জানতে পারবো। আপনি তো বললেনই আপনি রাত 2টা পর্যন্ত থাকেন কিন্তু চাচা এদিক দিয়ে খেয়াল রাখবেন, যদি কখনো আমার বন্ধুকে দেখতে পান তাহলে সাথে করে নিয়ে আসেন। চাচা বললো, হ্যাঁ আমি তো আছি, আপনি চিন্তা করেন না, মানুষের ভালো করতে আমার ভালো লাগে। এরপর চাচার সাথে আর কিছু গল্প করতে করতে জঙ্গল পার হচ্ছি। চাচাও আস্তে আস্তে ভ্যান চালাচ্ছে। অবশ্য একটা নির্জন বনের রাস্তা দিয়ে তারপর ভ্যান গাড়িটা চালাতে একটা অনুভব করতে বেশ ভালো লাগছিল। তবে লোক মুখে সেই বাড়ির যে কাহিনী শুনলাম না, তাতে আমারও ভয় লাগছিল। ভয় লাগছে ভেবে যদি আব্দুল্লাহর কোনো বিপদ হয়। আমার আত্মবিশ্বাস ছিল ওর কিছু হবে না, কারণ আমাদের মধ্যে ও খুব শক্তিশালী এবং খুব সাহসী। আগে স্কুলে খেলাধুলায় ওকে কেউ হারাতে পারতো না। হ্যাঁ, বিশেষ করে দৌড় প্রতিযোগিতায় দৌড়ে কেউ ওকে কোনোভাবে হারাতে পারতো না। আশা করি এবারও জিততে পারবে, এই বিশ্বাস আমার ওর উপর ছিল। চাচা তার ভাড়া মিটিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম, আর ভাবছি কাজটা কি ঠিক হলো? এরকম একটা রহস্যময় ভৌতিক বাড়িতে ওরে একা একা যেতে দিলাম, জানি না ঠিক হলো নাকি ভুল হলো। ঠিক ভুল সব আব্দুল্লাহ আসলেই জানতে পারবো, আমার কি। আমি গেলাম। দিন যায়, রাত যায়, সময় তার নিজ গতিতে অতিবাহিত হচ্ছিল। আমরা আমাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যদি সময় পাই তাহলে আগের মতো আড্ডা দিই, তবে এবারের আড্ডাটা একটু ভিন্ন ছিল, কারণ সাথে আব্দুল্লাহ নেই। ও ছাড়া কেমন জানি খালি খালি লাগছিল। যদিও সেদিন প্ল্যান সেটা ছিল না, ও আসলে যেতে চায়নি আর কি। আমরা ওকে জোর করিনি, এসব অলৌকিক ব্যাপার খুব একটা আগ্রহ নেই। তবে ওকে এখন যেই জায়গায় পাঠিয়েছে সেই জায়গার অলৌকিকতা এর থেকে আরো বেশি ভয়ঙ্কর। প্রায় 1 মাস হয়ে গেল আব্দুল্লাহর দেখা নেই। আমারও চিন্তা হচ্ছিল, ভাবছিলাম সেখানে যাব, তবে ওর বাড়িতে খবর নিয়ে দেখি ও নাকি 1 মাসের বেতন পাঠিয়েছে, প্রায় 1500 টাকা। আর সেই সময় 1500 টাকা মানে কিন্তু অনেক টাকা ছিল। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। 2 বাচ্চাকে পড়াতে 1500 টাকা দেয়, এত? না 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 না। এবার ভাবতে হচ্ছে, দেখছি ওর বাড়ি থেকে জানিয়েছে ও নাকি ভালো আছে, ভালো থাকলেই ভালো। আর হ্যাঁ, আরেকটা কথা, টাকাটা কিন্তু ও এসে দিয়ে যায়নি, ডাক করে বাড়িয়েছিল। আমি একটু ভাবতে লাগলাম, এত টাকা কেন দেবে? লোক মুখে শুনেছিলাম পাঠাকে বলি দেওয়ার আগে নাকি তাকে ভালো করে খাওয়ানো হয়। আমারও এরকমই কেন যেন মন সায় দিচ্ছিল না, মনে হচ্ছিল এরকম কিছু হতে পারে। যাই হোক, দেখা যাক কি হয়। ওর সাহসী ছেলে, আশা করি ওর কেউ ক্ষতি করতে পারবে না। পরের মাসে প্রায় 15 দিন হয়ে গেছে। 16 দিনের সময় এক আচরণ ঘটনা ঘটলো। আমরা সবাই মিলে প্রতিবারের মতো আড্ডা দিচ্ছিলাম।
ওমা, আড্ডার মাঝে হঠাৎ করে আব্দুল্লাহ হাজির। সবাই হতভম্ব, সাথে আমিও অবাক হলাম। কিন্তু আব্দুল্লাহর মুখটা কেমন যেন কালো হয়ে আছে, বেচারা শুকিয়ে গেছে। সবাই ওকে দেখে হাসি ঠাট্টা ইত্যাদি করছিল। কেউ বলছে, ভাই বড় বেতনে চাকরি পেয়ে বন্ধুদের ভুলে গেলি। আবার আরেকজন বলছিল, ভাই এতদিন কোথা থেকে আরামে ছিলি, তাই না? খুব আরামে ছিলি। এত হাসি ঠাট্টার মাঝে দেখি আব্দুল্লাহ একদম চুপ। আমি দেখলাম ও কিছু একটা নিয়ে প্রচুর পরিমাণে মানসিক যন্ত্রণায় ভুগছে। ওকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আব্দুল্লাহ বলল, আমি তোদের কিছু বলতে চাই, তোরা কি শুনবি? সবাই বলল, হ্যাঁ শুনবো, কি এমন বলবি বল। আব্দুল্লাহ বলল, আমি চাইছিলাম আয়াতকে বলবো, কিন্তু পরে ভাবলাম আমারই তো, তাই আমি সবাইকে এমন কিছু বলবো যা সবার শোনা উচিত। আমি বললাম, তুই কখন এলি রে? আব্দুল্লাহ বলল, আজ ভোরেই। রাত ভোর, তা প্রায় ভোর 5টা হবে। ওর এই কথা শুনে আমরা বেশ অবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, হঠাৎ ভোর 5টায় কেন আসতে লাগলো। আমি বললাম, 5টা? এত সকালে কেন এলি? আব্দুল্লাহ বলল, কেন আসলাম সেটাই তো বলবো তোদেরকে। আচ্ছা বল শুনি। আব্দুল্লাহ বলতে শুরু করলো, আচ্ছা আয়াত তোদের কি কিছু বলেছে? কিছু বলছে মানে কি বলবে? তুই কি আয়াতকে কিছু বলেছিস নাকি? আব্দুল্লাহ তখন বললো, তাহলে ও কিছু বলেনি। আচ্ছা তাহলে আমি বলছি, ভালো করে শোন। তোদের আজকে আমি এক ভয়ঙ্কর রাতের বর্ণনা দেব। সবাই তখন বললো, ভয়ঙ্কর মানে কি বলছিস সব? তুই গেছিলি কাউকে পড়াতে, তাহলে আবার ভয়ঙ্কর কি হবে? আব্দুল্লাহ তখন বললো, তাহলে সেটাই বলছি, ভালো করে শোন, আর মাঝে আটকাবি না, কিন্তু কোনো কথা বলবি না। সবাই তখন বললো, আচ্ছা বল। আমরা সবাই শোনার জন্য প্রস্তুত আছি। এরপর আব্দুল্লাহ এমন এক ভয়ঙ্কর রাতের বর্ণনা দিতে শুরু করলো না, যা কেউ কল্পনা করতে পারেনি। আব্দুল্লাহ বলল, তুই নামিয়ে দেওয়ার পর থেকে আমি আস্তে আস্তে গিয়ে সে বাড়িতে প্রবেশ করি। মোটামুটি সবকিছু ঠিক ছিল জানিস। আমি বসার কিছুক্ষণ পর দেখলাম মহিলা তার স্বামীকে নিয়ে উপস্থিত হচ্ছে বলে তার স্বামীকে আমার সাথে পরিচয় করে দিল। মহিলা বলল, তো কেমন আছেন? তাহলে এসে গেছেন? আচ্ছা পরিচয় করে দিই, ও আমার স্বামী, এনার নাম হচ্ছে আগুন, আর আমার নাম মেয়ে। বেশ অদ্ভুত নাম দুজনের, কিন্তু নামের আগে পিছিয়ে কিছুই বলো না। তাই বুঝতে পারছি মুসলিম নাকি ধর্মের, কোন ধর্মের সেটা বুঝতে পারছিলাম না। তা যাই হোক, ওরা যখন বলতে চাচ্ছে না তাই আমিও জিজ্ঞেস করলাম না। তবে একটা জিনিস বেশ রহস্যময় লাগলো আমার নিজের কাছে। দেখলাম তারা দুজনে একই রঙের পোশাক পরে আছে, কালো রঙের। ওই গতদিন যে পোশাক সেরকম আর কি। এটা আমার কাছে কেমন জানি লাগলো। যাই হোক, আমি এত কিছু ভাবলাম না। কিছুক্ষণ পর দুটা ছেলে উপস্থিত হলো। মেঘ নামে সে মহিলা পরিচয় করে দিল, এরাই হচ্ছে আমার ছাত্র। ওর নাম হচ্ছে অনল, আরেকজনের নাম হচ্ছে অগ্নি। অনলের বয়স 12 বছর আর অগ্নির বয়স 9 বছর। আর তিনি আরো বললেন, আপনাকে তো বললামই আমার মেয়ে আছে, ওর নাম বন্নি, ওই তো সোফায় বসে আছে। আমি তখন খেয়ালই করিনি, দেখলাম সোফায় একটা মেয়ে বসে আছে। তা বয়স কত হবে, 7 থেকে 8 বছর। কিন্তু সে কোনো নড়াচড়া করছে না, এক পলকে এক দৃষ্টিতে এক মনে আমার দিকে তাকিয়ে আছে, যেন একটা জীবন্ত ভাস্কর্য। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু সে একেবারেই স্থির, কোনো নাড়াচাড়া করছে না। মেঘ বলল, আসলেও প্রতিবন্ধী, নাড়াচাড়া করতে পারে না, এদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কথা বলে না। আসলে বলে না নাকি বলতে পারে না, শোনে না, এটা আমরা জানি না। অনেক ডাক্তার দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি, এভাবেই আছে আর আজীবন এভাবেই থাকবে। মহিলার চোখ দেখে রীতিমতো ক্ষণিক্ষণের জন্য পানি বেরিয়ে গেল। সে পড়লে পড়ুক, তাতে আমার কি। কিন্তু সমস্যা হলো এই পরিবারটা বেশ অদ্ভুত পরিবার। এতক্ষণে খেয়াল করিনি, আরো একবার চমকে গেলাম। ওই 2 ছেলে আর মেয়েটা একই রঙের পোশাক পরেছে, মানে ওদের পোশাকও কালো। এইসব দেখে আমার মাথাটা যেন চক্কর দিয়ে উঠলো। এই বাড়িতে সবকিছু কালো। এবার আমার একটু ভয় পেতে লাগলাম। কোথায় এসে ফেসে গেলাম আমি? ভয় হবারই কথা, এটা মানছি, মানুষ তার পছন্দের যে কোনো রং বেছে নিতে পারে, কালো বেছে নিতে পারে। তাই বলে পুরো পরিবার প্রিয় রং কালো হবে, এটা কিভাবে সম্ভব? বাসার সব কিছু কালো, বিছানায় খাটের রং, জগ, বাসন কোসন সব কিছু কালো। এসব দেখে আমার খুবই অস্বস্তি লাগলো, শরীরটা কেমন যেন গুলিয়ে উঠছে। এরই মধ্যে সে মেঘ নামের মহিলা বলতে লাগলো, কথা অনুযায়ী আপনাকে একটা রুম দেওয়া হবে, আর খাওয়া দাওয়া আমাদের, আর 2 ভাড়া পড়াতে হবে, সেটা তো বললামই।
আর পরে যদি আপনি সময় পান তাহলে চাইলে বাইরে অন্য কোনো কাজ করতে পারেন। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এখন হিসাবের কথায় আসি। আমরা ঠিক করেছি সবকিছু মিলে আপনাকে 2000 টাকা দিব। মাসের প্রথম দিনে 500 টাকা আর মাসের শেষের দিকে 1500 টাকা। ঠিক আছে? 2000 টাকার কথা শুনে আমি বেশ ভালো লাগলো। এত টাকা দিবে কল্পনাই করিনি। আমি তখন বললাম, জি জি, সমস্যা নেই, এতে চলবে। মেঘ নামের সে মহিলা তখন বলল, ঠিক আছে, এই মহিলা আপনার রুম দেখিয়ে দিবে। ইনি বাড়ির আয়া, বাড়ির সব কাজ উনি করেন, রান্না থেকে শুরু করে ধোয়া মোছা সব করে। তারপর মহিলা আয়াকে উদ্দেশ্য করে বলল, ওনাকে রুম দেখিয়ে দাও আর নিয়ম কানুন সম্পর্কে সব বলে দাও, সব কিছু বুঝিয়ে দেবে কিন্তু। আয়া তখন বলল, জি আইসা, আসুন আমার সাথে আসুন। আমি আয়ার সাথে সাথে আসছিলাম, ভাবছিলাম ওনাকে জিজ্ঞেস করি এখানে সব কিছু কালো কেন, কিন্তু সাহসে কুলাচ্ছে না। উনি আমাকে নিচের তলায় কোনায় একটা রুমের দিকে নিয়ে গেলেন, দরজাটা কাঠের। যখন দরজা খুললেন তখন ক্যাত করে একটা আওয়াজ আসলো। আমি রুমের বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম হয়তো এই রুমটাও কালো হবে। আমি রুমের ভিতরে প্রবেশ করেই পুরো হতভম্ব হয়ে যায়। এই রুমটা ভিন্ন, মানে কালো নয়। দেয়ালে কাঠের কিছু চকচক করছে আর সব কিছুর রং যেন ভিন্ন। এইসব দেখে একটু অস্বস্তি লাগছিল। অন্তত আমাকে কালো রুমে থাকতে হচ্ছে না। এবার তোদের একটু বর্ণনা দিয়ে রুমটার, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবি। রুমটা খুব একটা বড় নয়, দুটো খাট আছে, একটা পড়ার টেবিল, একটা আলমারি আর কিছু অবিবাহিত জিনিসপত্র আছে। আমি আসবো বলে হয়তো বা রুমটা সুন্দর করে পরিপাটি করায়। রুমের পড়ার টেবিলের পাশে একটা জানালাও রয়েছে। সেই জানালা দিয়ে জঙ্গল দেখা যায়। জানালাটা ওই লোহার শিক দিয়ে জানালা থাকে না, ওরকম আর কি। আর এই রুমটা হয়তো বা ওর স্টোর রুম হিসেবে ব্যবহার করে। মহিলা চলে যাবার আগে কিছু সতর্কতা বাণী বা উপদেশ দিয়ে গেল আর বলল, শুনুন, এই বাড়ির নিচে বেসমেন্ট আছে আর বাড়ির দুই কোণায় দুটো বেসমেন্ট যাওয়ার সিঁড়ি আর আছে, আর কিন্তু দরজা নেই। ভুলেও দিকে যাবেন না, ওই জায়গায় অনেক অন্ধকার, ওখানে কেউ চায় না, তাই আপনাকে নিষেধ করলাম। আমার বেশ অদ্ভুত লাগলো, বেসমেন্টে যেতে কেন নিষেধ করলো? লজ্জা সময়ের মাথায় জিজ্ঞেস করলাম, আচ্ছা কেন যাবো না আন্টি? বইনা তখন রাগি রাগি কণ্ঠে বলল, কেন যাবেন মানে? আপনার কাজ পড়ানো, ছেলে পড়ানো, বেসমেন্টে কেউ খেলাধুলা করো না, বুঝতে পেরেছেন? আর আমাকে একদম আন্টি বলবেন না, আমার নাম মিস ডেইজি। মিস ডেইজি বলে ডাকবেন। বাবা, বয়স্ক মহিলাকে নাকি আন্টি বলা যাবে না, এইটা কোনো কথা? মায়ের বয়সে একজন মহিলাকে নাকি নাম ধরে ডাকবো? আমি পারবো না, কখনো কোনো বয়স্ক মহিলাকে নাম ধরে ডাকিনি আমি। তাই সিদ্ধান্ত নিলাম বাড়ির আয়াকে ম্যাডাম বলে ডাকবো। বললাম, নাম ধরে তো রাখতে পারবো না, কারণ আমি কখনো মায়ের বয়সী মহিলাকে নাম ধরে ডাকিনি। ম্যাডাম বলে ডাকা যাবে? আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই কথা রইল, অনেক দূর থেকে এলেন, এখন একটু বিশ্রাম নিন, আমি খাবার দিলে ডাক দেবো, ডাকলে কিন্তু চলে আসবেন। বললাম, আচ্ছা ঠিক আছে। বইলা যাবার পর রুমটা ভালো করে পর্যবেক্ষণ করলাম। রুমের চারপাশে দেখলাম তেমন কোনো অদ্ভুত কিছু চোখে পড়েনি, কিন্তু আমার কেমন যেন মনের ভিতরে খটকা লাগছিল। খাটের তলে চোখ দিলাম, অমনি একটা ব্যাগ পেলাম, অনেকগুলো ব্যাগ। মনে হয় কেউ এখানে অনেকগুলো কিছু রেখে গেছে, ব্যাগ রেখে গেছে। ব্যাগ প্রায় অনেক বেশি ছিল। আমি একটা ব্যাগ খাটের থেকে টেনে উপরে উঠালাম। ভারী আছে, কিন্তু দুর্ভাগ্য ব্যাগের তালা দেয়া, কি আর করার, সেটা যথাস্থানে আবার রেখে দিলাম। পরে আবারও কোনো এক সময় খোলার চেষ্টা করব। আমি খাটের উপরে বসে রইলাম আর বাড়ির কথা চিন্তা করতে লাগলাম। এই প্রথম মা বাবা থেকে দূরে থাকছি। মা বাবার অনেক কথা মনে পড়ছিল, কিন্তু কি আর করার, কিছু তো একটা করে সংসার চালাতে হবে। মা বাবা আমাকে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। হয়তোবা শুনলেই ভালো হতো। খাওয়ার বাড়া হয়ে গেছে, আমার ডাকু পড়ে গেল। খাবার দেয়া হলো ওই ডাইনিং টেবিলে। আয়াত, তুই তো সেটা দেখেছিস তাই না? আমি আর দেরি না করে দ্রুত চলে গেলাম, যেহেতু প্রথম তাই জলদি চলে আসলাম আর কি। মনের মধ্যে অনেক সংকোচ কাজ করছিল তখন, কারণ এরা অপরিচিত মানুষের বাড়িতে রাতের খাবার খাবো, কেমন যেন লাগছিল বুঝলি। মেঘ তখন বলল, আপনি তো কালকে বললেন মাছ মাংস খান না। আমি বললাম, জি খাই না, আসলে ডাক্তারের বারণ আছে, এটা কিছুদিনের জন্য, আমার পেটের সমস্যাটা কেটে গেলে আবার খেতে পারবো। মেঘ নামের সে মহিলা বলল, ঠিক আছে, তাই আপনার জন্য সবজি আর ফলমূল রেখেছি, আর আপনার জন্য আলাদা সাদা ভাত রেখেছি, কারণ আমরা যেই ভাত খাই সেটা আপনি খেতে পারবেন না। মনে মনে ভাবলাম, পারবো না কেন?
কি আছে সেই ভাতে। তাই ওদের বাটিতে ওরা না বোঝে মতো আর চোখে তাকে রইল। আরে এগুলো এক ধরনের ভাত, ভাতের রং অনেক গাঢ় মেরুন। এদের ভাতের রং ভিন্ন কেন জিজ্ঞেস করার ইচ্ছা ছিল, কিন্তু জানি এরা বলবে না, তাই জিজ্ঞেস করলাম না। তারা দেখলাম তাদের বাম হাতের ওপরে রাখলো ভাতটা। হ্যাঁ, অনেকটা আমরা যখন শপথ করলে যেরকম হয় না, ঠিক ওরকম। তারপর কি সব ভাষায় কি যেন বললো, কিছুই বুঝলাম না। আমি ক্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে রইলাম। তাদের সবার চোখ বন্ধ। তাদের কাজ শেষ হলে আমাকে অবাক হতে দেখলো এবং দেখে বলল, আসলে খাবার আগে আমরা প্রার্থনা করি, তাই করলাম আর কি, কিন্তু আপনাকে করতে হবে না, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। ভাই রে ভাই, আজব পরিবার। কি ভাষায় প্রার্থনা করলো সেটাও বুঝতে পারলাম না, আর কোন ধর্ম পালন করছে সেটাও জানি না। তা খাওয়া দাওয়া শুরু করেছে, আমিও করলাম, কিন্তু আমারগুলো সম্পূর্ণ আলাদা। তারা আমার জন্য আলাদা করে রান্না করেছে। কি সব খাচ্ছে চিনতে পারলাম না, অদ্ভুত লাগলো বুঝলি। আর কিছু কিছু টোস্ট দেখলাম, কিন্তু চিনলাম না। আমি জিজ্ঞেসও করিনি, শুধু একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মাংস। তবে আরেকটা বাটিতে ডালের মতো কিছু একটা দেখা যাচ্ছিল, কিন্তু রং খুব ভিন্ন ছিল, গাঢ় লাল। ডাল তো লাল হবেই, তাহলে এইটা আবার কি? তাহলে ভাবলাম অন্য কিছু হয়তো বা রান্না করেছে, বড় লোকের বড় লোক আর কি, বুঝিস না। আমার খাবারগুলো খেয়ে মনে হচ্ছিল যেন এগুলো দোকানের। আমার মনে হচ্ছিল এগুলো দোকান থেকে কিনে এনেছে আমার জন্য, কারণ দোকানের রান্না একটু আলাদা মজাই হয়, যেটা মুখে দিলেই বোঝা যায়। তবে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এরা খাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না, কথা মতো দূরে কেউ কারোর সাথে তাকায়নি। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। যার যার জিনিস সে নিয়ে নিয়ে খাচ্ছে, এমনকি ছোট বাচ্চাগুলো নিজেদের জিনিস নিজেই খাচ্ছে। আর মনে মনে বললাম, আজব পরিবার, আজব কর্মকাণ্ড। হঠাৎ আমাকে চমকে দিয়ে মেঘা বলল, যে কিছু বললেন? আমি বললাম, না না তেমন কিছু না। আরে এরা মনের কথা বলতে পারে নাকি? আমার দিকে কিভাবে যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে রাগ স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু আমি মনে মনে যা বলছি সেটা শুনতে পেল নাকি সেটাই ভাবছি। জানি না কেন যে আজব পরিবারের পাল্লায় পড়লাম, তখন আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। যাই হোক, আমি কোনো রকমে খেয়ে দিয়ে রুমে এলাম। ওই আজব পরিবারের সামনে থাকতে ভালো লাগছে না, এবার নিজের রুমের দিকে যাওয়া যাক, এরপর আরাম করা যাবে। প্রথমে রুমের জানালাটা বন্ধ করলাম, ভালো করে বন্ধ করলাম, তারপর দরজা বন্ধ করলাম। তারপর তুই যে দোয়া পড়িস না, ওই দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে দিলাম। এখন আমার এই আজব পরিবারের সন্দেহ হচ্ছে, তাই আমি খাটে শুয়ে শুয়ে আয়তাল কুরসি পড়ছি। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না। হঠাৎ মাঝরাতে কিসের শব্দে আমার ঘুম ভেঙে গেল। কিসের একটা অদ্ভুত ভাষার শব্দ যেন কানে আসছে, ভালো করে শুনতে পারছি না, আচ্ছা আচ্ছা শুনছি। কি ভাষা আর কিসের শব্দ সেটা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছিল অনেকে মিলে কিছু একটা পাঠ করছে, মানে 4 থেকে 5 জন মিলে কিছু একটা পাঠ করছে এমনটা মনে হচ্ছিল, কিন্তু সেই পাঠ বোঝার ক্ষমতা কিন্তু আমার নেই। চেয়েছিলাম রুমের বাইরে গিয়ে দেখবো, কিন্তু পারলাম না, ভয় করছে। অচেনা জায়গায় অচেনা মানুষ, অচেনা মানুষজন, যদি কোনো বিপদ হয় তাহলে তো হয়েই গেল। আমি আর বাইরে গেলাম না, খাট থেকে উঠে রুমের দরজা জানালা ভালো করে বন্ধ করে নিলাম। তারপর আয়তাল কুরসি পাঠ করে দোয়া পড়ে শরীরটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। এইভাবে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। ঘুম যখন ভাঙলো তখন সকাল 8টা বাজে। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে টেবিলে যাই, দেখি ওরা সকালের নাস্তা করছে। আমাকে দেখি মেঘলা বলল, একটু দেরি হয়ে গেল মনে হয়। আচ্ছা সমস্যা নেই, প্রথম দিন একটু দেরি তো হবেই। আগামীকাল থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি খেতে বসে গেলাম, দেখলাম খেতে দিল বড় লোকদের খাবার, মানে ডিম, কলা, পাউরুটি, জুস এসব আর কি। সকালের নাস্তা দেখে মনে খুশ হয়ে গেল একেবারে। মোটামুটি ভালোই খাবার ছিল। আমি আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিলাম, কারণ খেয়েই বাচ্চাদের পড়ানোর জন্য প্রস্তুতি নিতে হবে। সকাল 9টার দিকে বাচ্চারা আমার রুমে এসে পড়ার টেবিলে বসে পড়লো। যথারীতি তাদের সাথে পরিচিত হলাম, যদিও তারা আগে থেকে আমার পরিচয় জানে, তাই বেশি কথা না বাড়িয়ে পড়ার টেবিলে বসে গেলাম। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলো, অনেক কৌতূহল জমা হলো। ভাবলাম বাচ্চাদের জিজ্ঞেস করলো হয়তো বা উত্তর পাওয়া যাবে। আমি বললাম, আচ্ছা বাচ্চারা, তোমাদের নামের আগে কি পিছে কিছু আছে, এই কিছু নেই? হ্যাঁ। বড় ভাই বলল, মানে স্যার বুঝতে পারলাম না।
মানে হলো, যেমন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, এখানে আমার নামের আগে কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহ আছে না, মোহাম্মদ আছে, তেমনি তোমাদের নামের আগে পরে কিছু নেই। বড় ভাই বলল, না স্যার, আমাদের নাম একটাই, আমার নাম অনর আর ও অগ্নি। আমি বললাম, তোমাদের আসল নাম কি? আমার নাম অনর আর ওর নাম অগ্নি। আমি বললাম, বুঝলাম, কিন্তু আর কথা পারলাম না, হয়তো ঠিক ওদের নামে এটা হবে, আগে বিচার কিছুই নেই। মনে মনে বললাম, কি আবার কেমন নাম, নাই আগে আগে কিছু কিছুই নাই। তারপর কি মনে হতে আর একটা প্রশ্ন করলাম, আচ্ছা তোমরা কোন ধর্মের অনুসারী? তখন ছেলেটা বলল, ধর্ম মানে স্যার? এখন এদের মানে কি করে বোঝায়? আমি বুঝতে পারছি এরা ধর্ম সম্পর্কে জানে না। বললাম, মানে মনে করো আমাদের দেশে কয়েকটা ধর্ম প্রচলিত আছে, তাই না? যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। এখন এরকম তোমরা কোন ধর্ম পালন করো বলো তো? তখন সে বলল, স্যার এত কিছু জানি না, তবে মা বাবার কাছ থেকে শুনেছি আমরা প্রকৃতির ধর্ম পালন করি। আমি তো শুনে হতভম্ব হয়ে গেলাম, এইটা আবার কেমন ধর্ম? আমি কোথাও বসতো আবার যে শুনলাম প্রকৃতি ধর্ম, মানে এটা আবার কি ধরনের ধর্ম? হ্যাঁ, তখন সে বলল, মা বাবার কাছ থেকে শুনেছি প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেছে, প্রকৃতি আমাদেরকে খাবার দেবে, বাসস্থান দেবে, প্রকৃতি আমাদের সব কিছু ব্যবস্থা করে দেবে, বিনিময়ে আমাদের প্রকৃতি রক্ষায় কিছু উৎসর্গ করতে হবে। আমরা উৎসর্গ মানে? এত কিছু জানি না স্যার, মা বাবার যেটা শুনেছি সেটাই বলছি। অদ্ভুত লাগলো কথাগুলো। আমি বললাম, আচ্ছা আচ্ছা, তোমাদের কোনো ঈশ্বর বা দেবতা আছে? জি স্যার, আমরা ঈশ্বর মানে? তার নাম কি বলো? তোমরা কি জানো? এই প্রশ্ন শুনে বড় ভাই চুপ হয়ে গেল। প্রশ্নটা যেন তার কাছে ভালো লাগেনি, সে যেন বলতে চাইছে না। আমি আবারও বললাম, তার নাম কি তোমরা কি জানো? আবারও নীরব, কিছুই বলছে না। হঠাৎ পাশ থেকে ভাইটা বলল, স্যার বাবার মুখে শুনেছি আমাদের ঈশ্বর নাকি আজাজিল। আমি তো হতভম্ব হয়ে গেলাম, বলে কি আজাজিল? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তখন লক্ষ্য করলাম বড় ভাইয়ের ছোট মুখটা কেমন যেন চেপে ধরেছে, যেন কোনো কিছু বলতে নিষেধ করছে। আমি নিজের কানকে কোনোভাবে যেন বিশ্বাস করাতে পারছিলাম না। ওই ছেলেটা কি বললো, আজাজিল? আজাজিল তাহলে কিভাবে সম্ভব? এই শব্দটা শুনে আমার বুকের ভিতরে ভয় প্রবেশ করলো। মন বলছে, আব্দুল্লাহ তুই এখন এখান থেকে চলে যা, এখানে থাকলে ভয়াবহ বিপদ নিশ্চিত। মনের মধ্যে অশুভ আশঙ্কা হচ্ছে। আমি তার নিজের মধ্যেই ভয়কে সামলানোর চেষ্টা করলাম। বাচ্চা মানুষ তো, আমার সাথে মিথ্যা বলবে না। এই শব্দ যদি ওর মা বাবা ওর সামনে না বলে তাহলে ও জানবে কিভাবে? বলছে বলে তো জেনেছে, তাই না? এবার আমার সন্দেহটা আরো তীব্র হচ্ছে। আমি বাচ্চাদের উদ্দেশ্য করে বললাম, দেখো আমরা এখন যেসব কথা বলছি এগুলো তোমাদের মা বাবাকে বলার দরকার নেই, কেমন? এগুলো সাধারণ কথা, তেমন গুরুতর কোনো বিষয় না। একজন মানুষের একটা নাম থাকতেই পারে, সমস্যা নেই। আসলে আমাদের সেখানে একজনের একাধিক নাম আছে তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। ঠিক আছে বাচ্চারা, এইসব কথা বলবে না তোমরা, কেমন? তারা তখন বললো, আচ্ছা স্যার ঠিক আছে। তাও মনের মধ্যে একটা আশঙ্কা হচ্ছে, বাচ্চারা বলবে না বলেছে, যদি বলে দেয়। আমার ভয় হচ্ছে সে মহিলাকে নিয়ে। মহিলা বেশ অদ্ভুত, সে যদি সত্যি এসব করে থাকে তাহলে সে বুঝতে পারে আমি কিছুটা আজ করতে পেরেছি, তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। যাও, ওরা যদি সত্যি আজাজিলের উপাসক হয় তাহলে আমার বিপদ সন্নিকটে। তাই আমি ঠিক করেছি আমাকে এমন ভান করতে হবে যেন আমি কিছুই জানি না। বাচ্চাদের যথারীতি পড়াতে শুরু করলাম। মোটামুটি তারা পড়ালেখা ভালো, তবে ধর্মীয় জ্ঞান খুব কম। আমি সেদিকে মনোযোগ দিচ্ছি না। এরা অন্যের ধর্মের অনুসারী, বেশ নাক গলানে আমাকে আবার গুম করে ফেলতে পারে, ঝামেলা আছে। তাই এসব নাক গলাচ্ছি না, যেরকম আছে থাক না। এভাবেই দিন যাচ্ছিল। রাত যায় দিন যায়, কিরকম জানো ওরা ওদেরকে পড়াচ্ছে, ওরা ওদের মতো পড়ছে, ওরা আর বেশি কথা বলে না। এই বাচ্চাদের আবার একটা জিনিস লক্ষ্য করেছি, এরা ঘর থেকে বেরোয় না, কোথাও যায় না। ওদের শুধুমাত্র পড়ানোর একটা সময় দেখা যায়, আর সারাদিন দেখা যায় না, নীরব থাকে। আমিও জিজ্ঞেস করিনি, যদি আমার বাবা মাকে বলে দেয় তাহলে তো বিপদ। বাচ্চারা আমার সাথে যেসব কথা হয়েছে সেগুলো আর তাদের বাবা মাকে বলিনি, এতে আমি স্বস্তি পেয়েছি অনেক। অদ্ভুত আরো একটা বিষয় কি জানিস, ওদের বাবা মা কখনো একে অপরের সাথে আনতো না, আমার সামনে কখনো কথা বলেনি তাদের সম্পর্কে। আর খাবার টেবিলে ওরা কেন যেন কথা বলে না, বোমার মতো থাকে, নিজেরটা নিজে খায়, চিল্লাচিল্লি নেই। ওরা যেন একটা নীরব বাসার ভিতরে আছে, কেমন জানো মনে হচ্ছিল কখন এই বাসা থেকে মুক্তি পাবো। তাদের সমস্ত কাজকর্ম খুব অদ্ভুত লাগলো আর রহস্যময় লাগলো। এভাবে এরকম করতে করতে একটা মাস হয়ে গেল।
ওরাও ওদের কথা অনুযায়ী আমাকে 1500 টাকা দিল। আমিও সেগুলো ডাকের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি খুব একটা বের হতাম না, কারণ এই বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই, চারপাশে জঙ্গল, আর লোকালয় কোথাও তো তুই তো জানিসই অনেক দূর। তাই বাড়িতে থাকতাম, নামাজ কালাম রুমের ভিতরেই পড়তাম। আমি আবার নামাজ বাদ দিতাম না, বুঝলি, বলো তো যেন কখন কি হয়ে যায়। এর মধ্যে আরেকটা ব্যাপার বলি, মানে এই পরিবারে আর কত যে অদ্ভুত দিক আছে আল্লাহ তাআলা জানে। এই দুজন স্বামী স্ত্রী আবার প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার কোথায় যায় জানি না, তারা দুজনেই বৃহস্পতিবার রাত হলেই 12টার দিকে বেরোয় যায়। কোথায় যাচ্ছে আল্লাহ তাআলা জানে। এক রাতের কথা বলি, রাত তখন কত হবে, 10টা। আমি আমার রুমে বসে পরিবারের সাথে কথা বলছিলাম, গবেষণা করছিলাম বিষয় নিয়ে। সেদিন ছিল শুক্রবার, মানে মা বাবা কেউ বাসায় নেই। হঠাৎ কোথা থেকে যেন গোঙানির আওয়াজ করছে। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম, ভালো করে শোনার চেষ্টা করছি আওয়াজটা কোথা থেকে আসছে। অনুধাবন করছি আওয়াজটার উপর থেকে আসছে। আমি আবারও কখনো উপরে যাইনি। বাসায় কেউ নেই বলতে আয়া আর বাচ্চারা আছে, কিন্তু তাদেরকেও দেখা যাচ্ছে না। এরা প্রয়োজনের সময় দেখা যায়, অন্য সময় জানি না দেখা যায় না কেন। এদিকে আমি আওয়াজটা লক্ষ্য করলাম, 2 তলার উঠতে আওয়াজটা যেন আরো তীব্র হয়ে গেল। 2 তলা উঠতে পারলাম, সেখানে একটা ঘর দেখতে পেলাম। আমি সেদিক দিয়ে এগিয়ে গেলাম, দরজাটা মোটামুটি ঠেলা দিয়ে খুললাম। ক্যাত করে একটা শব্দ হলো। আমি রুমের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম সেখানে বিছানার বন্যি মেয়েটা শুয়ে আছে, কিন্তু ওর দিকে তাকিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করছিলাম। আমি এগিয়ে গেলাম ওর দিকে। আমি এখন খাটের পাশে দাঁড়িয়ে আছি। আসলে যে গোঙানির শব্দটা আসছে না, সেটা ওই করেছিল, কিন্তু কথা বলতে পারে না মেয়েটা। কখনো মুখ হতে আওয়াজও বের করতে দেখিনি, কিন্তু এ কি, ওর মুখে অদ্ভুত কিছু লক্ষ্য করছি। ও এতক্ষণ অন্যদিকে ফিরেছিল, তাই ভালো করে মুখ দেখিনি। হঠাৎ আমার দিকে ঘুরে গেল। কি ভয়ঙ্কর দেখতে রে বাবা! ওর চোখ দুটো একেবারে কালো হয়ে গেছে, আর মুখটা যেন ফ্যাকাশ হয়ে গেছে। আমার দিকে ফিরে ভয়ঙ্কর কণ্ঠে বলল, মাস্টার মশাই, ভালোই ভালো বলছি এখান থেকে চলে যা। মনে রাখিস, 2 মাসের আগে যদি এখানে পারিস তাহলে তোর কপালে দুঃখ আছে। কি ভয়ঙ্কর বিভৎস কণ্ঠ! আওয়াজটা যেন গুহার ভেতর থেকে আসছে, কিন্তু স্বরটা খুব মোটা। কিন্তু ও কি বললো, 2 মাসের আগে যেতে বললো, মানে বুঝলাম না। কিন্তু কেন, এটা আমাকে ভাবাচ্ছিল খুব। আর ও তো কথা বলতেই পারে না, ও তো প্রতিবন্ধী, তাহলে কথা বললো কেমনে? মনের মধ্যে প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছে। কখনো ওকে কথা বলতে দেখিনি, এই পর্যন্ত দেখলাম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর ওর চোখ কিরকম যেন কালো হচ্ছে। আমি 2 পা পেঁচিয়ে গেলাম, তারপর আয়তাল কুরসি পরে বুকে ফু দিলাম। কি মনে হতেই আয়তাল কুরসি পরে মেয়েটার মুখে ফু দিলাম। ফু দিতে আর একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। দেখলাম মেয়েটা চোখ থেকে যেন আস্তে আস্তে ধোঁয়ার মতো কিছুটা বেরিয়ে যাচ্ছে। চোখ থেকে বেরোচ্ছে আস্তে আস্তে, চোখ থেকে ধোঁয়াটা যেন বেরিয়ে কুণ্ডুলি পাকিয়ে তৈরি হলো। সেটি আস্তে আস্তে ভেসে ভেসে জানালা দিয়ে বেরিয়ে যায়। তারপর মেয়েটার চোখ আগের মতো হয়ে গেল। মেয়েটা আবার ঘুমিয়ে পড়লো। আমি পুরাই নিস্তব্ধ। কি ছিল এটা? আমি থমকে গেলাম। আমি আর সেখানে না দাঁড়িয়ে দৌড় দিয়ে আমার রুমে চলে আসলাম আর দরজাটা বন্ধ করে দিলাম। তারপর অজু করে আমি কয়েক রাকাত নফল নামাজও পড়ে নিলাম আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আমি আল্লাহর সামনে এই ভূতুরের বাসা থেকে মুক্তি পেতে পারি। আমি আর কেন জানি না, মনে হচ্ছিল আজকে আমার শেষ রাত। খুব ভয় করছে। আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম, কারণ যদি আজ আমার শেষ দিন হয় তাহলে তো তওবা করার সুযোগ পাবো না। ভয় ভয় দোয়া পড়তে লাগলাম। সকালে ঘুম ভাঙলো 7টার সময়। উঠে নিজেকে কয়েকবার থাপ্পড় দিলাম, বেঁচে আছি কিনা। হ্যাঁ ভাই, সত্যি বেঁচে আছি। আজকে মনে হলো নতুন জীবন পেয়েছি। আমি ভাবতেই পারিনি যে আমি বেঁচে যাবো। কালকে যে ভয়টা পেয়েছিলাম না, যাই হোক, আজকে আমার খুব ভালো লাগলো। মনটা প্রফুল্ল হয়ে গেল। আমার মাথায় কিছু পরিকল্পনা ঘোরাঘুরি করছিল, তাই কিছুদিন চুপচাপ ছিলাম। কয়েকদিন আগের মতো করে চালিয়ে যেতে লাগলাম। আর কয়েকদিন পর শুক্রবারের ঘটনা। যথারীতি মা বাবা বাসায় নেই, ওই সুযোগের অপেক্ষায় ছিলাম। আজকে একটা অপারেশন করব, আর এটা বলে ঠিক করলাম। নাম দিলাম অপারেশন বেসমেন্ট। আর তোকে তো আগে বলেছিলাম সেখানে দুই পাশে 2টা বেসমেন্ট আছে, আর এই বেসমেন্টে কোনো দরজা নেই। তাই আমার কৌতূহল হলো সেখানে কিছু আছে কিনা দেখবার জন্য। তোর তো জানিসই আমি দুঃসাহসিক কাজ করতে বেশি পছন্দ করি। এটাও একটা দুঃসাহসিক অ্যাডভেঞ্চার। সবসময়ের মতো সব কাজ শেষ করেছি, অপেক্ষা করছি বাড়ির বাকিরা ঘুমিয়ে পড়ার জন্য। রাত কটা বাজে তখন? 2টো। আশা করি সবাই ঘুমিয়ে গেছে। আমি খালি পায়ে আস্তে আস্তে রুম থেকে বের হলাম। ভাবছি কোনো বেসমেন্টের দিকে যাব।
ঠিক করলাম আমার ডান পাশে বেসমেন্টের দিকে চলে যাব। তাই ডান পাশে যেতে লাগলাম। বেসমেন্টটা কেনার দিকে একটু নিচু নিচু করে গেলাম। নিচু সিঁড়ি আছে কিন্তু কোনো দরজা নেই, খুব অন্ধকার। একটা আলোর ব্যবস্থা থাকা দরকার ছিল। আমার কাছে টর্চও ছিল না, তাই আমি রান্নার দিকে দেয়াশলাইয়ের বাক্সটা দিলাম। আর সব কিছু প্রস্তুতি শেষ। প্রথমে দোয়া পরে শরীরটা বন্ধ করে অজু আমার করাই ছিল। আস্তে আস্তে পা টিপে টিপে নিজের ঘরের দিকে চলে গেলাম। ততক্ষণ পর্যন্ত দেশলাই জ্বালায়নি, ততক্ষণ পর্যন্ত উপরে দেখা যাচ্ছে। নিচে নামতে নামতে যখন পুরোপুরি অন্ধকার, তখন দেশলাই কাঠিটা জ্বালালাম। কাঠির আলোতে দেখলাম আরো কিছু পথ নিচে যেতে হবে। এদিকে আমি প্রতিনিয়ত দোয়া করছি, আমি নিচে চলে যাচ্ছি, কিন্তু তল তো আর খুঁজে পাচ্ছি না। আবার আর একটা কাঠি জ্বালালাম। আলোয় দেখলাম কিছু একটা পথ নিচে যেতে হবে। আর কাঠি না জ্বালিয়ে নিচের দিকে নামতে লাগলাম। নামতে নামতে এক সময় তল খুঁজে পেলাম। তল খুঁজে পেতে ভাবলাম কিছুটা ভেতরে গেলেই কাঠিটা জ্বালাবো। তাই আর দেরি না করে ভেতরে যেতে কিসের যেন একটা দেশলাই বাক্স পড়ে গেল। তাই নিচে বসে অন্ধকারে মেঝেতে হাতড়াতে বুঝতে পারলাম লম্বা একটা জিনিসের সাথে কিছুটা বাড়ি যাচ্ছে। আমি দূরে ফিরে রীতিমতো আবারও বাক্সটা খুঁজতে লাগলাম। এক সময় পেয়েও গেলাম, অনেকটা দূরে ছিটকে পড়েছে। তারপর একটা কাঠি জ্বালালাম। কাঠির আলোয় যা দেখলাম না, আল্লাহ না করে কেমন দৃশ্য কেউ দেখুক। এতটুকু বলে আব্দুল্লাহ থেমে গেল। সবাই তখন বলতে লাগলো, আরে ভাই তাড়াতাড়ি বল না, এরপরে কি হলো বল না, কাউকে দেখতে মানা করেছিস নাকি, বল না তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ একটা দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ, কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার বলতে শুরু করলো, শোন তাহলে। কাঠির আলোয় স্পষ্ট দেখতে পেলাম মানুষের হাড় আর ফুলের স্তূপ। এইটা দেখে আমি ভীষণ শখ খেলাম। অনেকটা দূরে ছিটকে পড়লাম। আর আমি যেন লাঠিটা মনে করেছিলাম সেটা আসলে লাঠি নয়, এটা মানুষের পায়ের হাড় ছিল। আমার বুকে স্পষ্ট হালকা একটা চিৎকার বেরো হলো, হায় আল্লাহ। আমি মুখ চেপে ধরলাম, আর এখানে থাকা সম্ভব না। আর একটা কাঠি জ্বালিয়ে দিলাম এক দৌড়ে। খেলাম আমার একটা হোঁচট। আমার মাথায় অনেক গরম হয়ে আছে। আমার মধ্যে এখন উত্তেজনা কাজ করছিল। এই মুহূর্তে উত্তেজিত হলে হবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তারপরে স্থির হয়ে গেলাম, একটা লম্বা শ্বাস নিলাম। এবার আস্তে আস্তে সিঁড়ির দিকে যেতে লাগলাম। মুখ দিয়ে কোনো কিছু উচ্চারিত হচ্ছে না। দেশটার কাঠি একটা করে শেষ হচ্ছে, আর একটা করে জ্বালাচ্ছি। কাঠির আলোয় আল্লাহর রহমতে আস্তে আস্তে উপরের দিকে উঠতে মোটামুটি সক্ষম হয়েছি। উপরে উঠতে প্রথমে দেশলাইয়ের বাক্সটা সঠিক স্থানে রেখে দিলাম। তারপর নিজের রুমে ফিরে দরজাটা বন্ধ করে দিলাম। রুমের অ্যাটাচ বাথরুম ছিল, বাথরুমে গিয়ে গোসল করে নিলাম। তারপর কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়ে ভাবতে লাগলাম, এত মানুষের কঙ্কাল এলো কি করে, এতগুলো কঙ্কালের স্তূপ কেন, এতগুলো কঙ্কাল পেলোই বা কোথা থেকে। মাথায় যেন হাজার হাজার প্রশ্ন ঘোরাঘুরি করছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে ওরা সন্দেহ যাতে না করে এই জন্য আগে সব কাজ করতে লাগলাম। এরা আমাকে সন্দেহ না করলেও আমার কিন্তু এদের উপর আর সন্দেহ বৃদ্ধি পেল। এই সন্দেহের অবসান হওয়া দরকার ছিল, তাই মাথায় আরেকটা পরিকল্পনা করে ফেলি। কিছুদিন সব আগের মতো চালিয়ে গেলাম, কিন্তু কিছুই করলাম না। আমি ঠিক করি আসল কাজ করব শুক্রবারের দিকে, যখন বাবা মা থাকে না। এভাবে দিন যেতে যেতে আজকে আর একটা বৃহস্পতিবার এলো। আজকে যে পরিকল্পনাটা করেছি সেটা কেউ করতে চাইবে বলে মনে হয় না। এটার জন্য প্রচুর সাহস দরকার। আজকে আমি সিদ্ধান্ত নিলাম ওই মা বাবাকে অনুসরণ করব। দেখব এরা রাতের বেলা কি উদ্ধার করতে যায়। এরা বের করতে হবে রাত 12টায় কি হয়। তাই আমিও 12টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। পরিকল্পনা করলাম ওরা যখন বের হবে তখন আমি জানালা দিয়ে বের হয়ে ওদের পিছু নিব। এই জন্য জানালার শিক খুলে ফেলেছি, এগুলো সহজে খোলা যায়। ঘড়ি দেখতে লাগলাম কখন রাত 12টা বাজবে। আমি রুমের অন্ধকার দরজার ভিতরে কান পেতে দাঁড়িয়ে রইলাম। রাত 12টা বাজে তখন। এরা দুজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার মানে এরা বের হচ্ছে। বের হওয়ার আগে ওরা আয়াকে বলল, আচ্ছা আসি তাহলে, সবকিছু দেখে রেখো। এই বলে বেরিয়ে গেল। আমিও দ্রুত জানালা দিয়ে বেরিয়ে দরজাটা একেবারে আটকে দিলাম। জানালা বাড়ির পিছনে ছিল,
তাই আমি সামনে যেতে যেতে ওরা প্রায় অনেকটা এগিয়ে এলো। আমি কিন্তু খালি পায়ে যাচ্ছিলাম, আর বের হওয়ার আগে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, যদি কোনো অসঙ্গতি দেখতে পাই তাহলে পালিয়ে যাব। ব্যাগের মধ্যে জুতো ছিল। আমি অনেকটা দূর থেকে ওদেরকে অনুসরণ করছি। কিছু দূর যেতে দেখলাম সামনে একটা ট্রাক দাঁড়ানো, তার মানে এরা ট্রাকে উঠবে, আমাকেও ট্রাকে উঠতে হবে। তাই আমি আস্তে আস্তে দৌড়াচ্ছি। ওরা ট্রাকের পাশে গিয়ে কিছুক্ষণ ড্রাইভারের সাথে কি যেন কথা বললো, ওই সুযোগে দৌড়ে এসে ট্রাকের সামনে দাঁড়ালাম। আর আমার যেহেতু কালি পা ছিল, আওয়াজ তো শুনেনি, আর শুনলেও খেয়ালও করেনি, কারণ ওরা কি যেন নিয়ে আলোচনায় মগ্ন ছিল। আমি অপেক্ষা করছিলাম কখন ওরা ট্রাকে উঠবে। ওরা উঠে গেলে আমি ট্রাকে করে উঠতে পারবো, যেই ভাবা সেই কাজ। ওরা কিছুক্ষণ পর ট্রাকে উঠে বললো, আমিও তাড়াতাড়ি করে ট্রাকের পেছন দিয়ে নেমে উঠে বললাম। পেছনে অনেক বস্তা ছিল, সেখান থেকে একটা বস্তা নিয়ে নিজেকে আবৃত করে ফেললাম। ট্রাক চলতে শুরু করলো, খুব জোরসে চলছে ট্রাক, হ্যাঁ, যেভাবে হাওয়ার গতিতে চলে না, ওরকম আর কি। প্রায় অনেকক্ষণ ট্রাকটা চললো। আমি কিন্তু একবারের জন্য বস্তা আমার শরীর থেকে সরাইনি। আমি জানি ওরা কোথাও যাচ্ছে, আর কেনই বা যাচ্ছে সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। হঠাৎ করে কিছুক্ষণ পর ট্রামটা থেমে গেল। বুঝতে পারলাম এরা গন্তব্যে এসে পৌঁছে গেছে। আমি দেরি না করে তাড়াতাড়ি ট্রাকটা মোটামুটি দিয়ে লাভ দিয়ে ট্রাকের নিচে লুকিয়ে গেলাম। আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম তিনজন ট্রাক থেকে নামলো, আসলো, ওদের পা দেখতে পাচ্ছিলাম আর কি। আর একজন ট্রাকের পেছনে থেকে রীতিমতো দাঁড়, শাবল, কোদাল এসব নিল। এগুলো নিয়ে এরা কি করবে কে জানে। এইসব নিয়ে এরা অনেক দূরে একেবারে হেঁটে গেল। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওরা কিন্তু সবাই একেবারে হুডি পরা ছিল। হুডি এমন ভাবে পড়েছে না, মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওদের কোদাল, শাবল দিয়ে একেবারে এগিয়ে এলো। আমি আর যাচ্ছি না, দূর থেকে লক্ষ্য করছি। ওরাও যাচ্ছে, ওদের পিছু পিছু দূরত্ব রেখে আমি হাঁটছি। দেখলাম ওরা কোনো এক জায়গায় প্রবেশ করলো, জায়গাটা কেমন যেন চেঁচা লাগছিল। হ্যাঁ, এটা তো একটা কবরস্থান, কিন্তু কবরস্থানে এদের কি দরকার? কি করবে ওরা কবরস্থানে? আর তারা কবর খুঁড়ছে, মনে হলো কবর খুঁড়ছে। মনে মনে ভাবলাম, এরা কবর খুঁড়ছে কেন? ঘটনাটা কি? কার কবর খুঁড়বে? কবর করে সেখানে লাশ বের করলো আর কালো কাপড়ে মুড়িয়ে নিল। লক্ষ্য করলাম একজন সেটা কাঁধে নিল, মনে হলো এদিক দিয়ে আসছে। তাই আমি আবারও দৌড়ে এসে ট্রাকের দিকে লুকিয়ে বললাম। নিচ থেকে বুঝতে পারছি এরা লাশ ট্রাকের পেছনে রেখেছে। ওরা ট্রাকে উঠে গেল। আমিও তাড়াতাড়ি ট্রাকের নিচে গিয়ে ট্রাকের পিছনে উঠলাম, আর আগের মতোই বস্তা দিয়ে ঠেকে ফেললাম। এবার শুধু সতর্ক থাকতে হবে আমাকে। ট্রাক থামলেই নেমে পড়তে হবে। আগের মতো ট্রাক বেশ জোরে চলতে লাগলো, আর আমি এদিকে ততক্ষণে একটা লাশ সাথে করে নিয়ে বসে আছি। জীবনে এটা হলো আমার প্রথম এবং শেষ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এভাবে একটা লাশের সাথে আর কতক্ষণ যাত্রা করতে চাইবো না। আমার ভয় ভয় লাগছিল, যদি ধরা পড়ি, জানি না এরা আবার আমার সাথে কি করবে। ট্রাকটা থেমে গেল, বুঝতে পারলাম তারা গন্তব্যে চলে এসেছে। এখন আমায় আগের মতো নামতে হবে। তাই দেরি না করে দ্রুত ট্রাকটাকে নামতে লাগলাম। ওরা লাশটিকে নিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে। ওরা বাড়িতে ঢুকতেই আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমি দৌড় দিলাম, আর আমার সামনে দেখতে পেলাম জানালা দিয়ে প্রবেশ করতে লাগলো। সামনে শিক দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর জানালা করা মুড়ি দিলাম, কারণ আমার তো কেন জানি মনে হচ্ছে খারাপ লাগছে। নিশ্চিত ছিলাম যে কিছু একটা হবে। আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর ভান ধরলাম। কিছুক্ষণ পর জানালা বাইরে থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। বুঝলাম কেউ জানালাতে উকি মারছে। হয়তো আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে সে চলে গেছে। প্রায় 20 মিনিট এভাবে থাকার পর উঠে উঠলাম। ভাবছি এরা লাশ নিয়ে করলোটা কি, সেটা আমি বুঝতে পারছিলাম না। সেই রহস্য না হয় আরেকদিন ভেদ করব। এবার আমি আমার পরিকল্পনা নিয়ে ফিরে এলাম। এবার পরিকল্পনা অনুযায়ী আরেকটা বেসমেন্ট ভ্রমণ করব। আগেরটা মানুষের কঙ্কালে ভর্তি ছিল, পরেরটা কি হবে আল্লাহ তাআলা জানে। আমি আগে বলেছিলাম আমার ব্যাগ প্রস্তুত ছিল। আমি চৌকি থেকে নেমে জানালার শিক ধরে ঘোরালাম, তারপর জানালার দরজা খুলে ফেললাম। এইটা করলাম এই জন্য যে যদি বিপদে পড়ি তাহলে তো দরজাতে বেরিয়ে যেতে পারবো, আর ওরা ভাববে আমি জানালাতে পালিয়েছি। বুদ্ধিটা ভালো না? যেই ভাবা সেই কাজ। আমি খালি পায়ে যাচ্ছি, কারণ খালি পায়ে দৌড়াতে সহজ হয়, আর জুতা তো আমার ব্যাগেই আছে। আর আমি আমার সব জিনিস গুছিয়ে নিয়েছি। বলা তো যায় না, আমার কোনো জিনিস যদি থাকে তাহলে তো সেটার মাধ্যমে জাদু করে, বলা তো যায় না, তাই না? ব্যাগটা আমি সামনে নিয়ে রুমের টেবিলের উপর রাখলাম, যাতে পালানোর সময় সুবিধা হয় আর কি। এবং রান্নাঘর থেকে দেশলাইয়ের বাক্সটা নিলাম। এবার যেতে থাকলাম সে বেসমেন্টের দিকে। আমি আস্তে আস্তে নিচে যেতে লাগলাম, ততক্ষণ পর্যন্ত দেশলাইয়ের কাঠি জ্বালায়নি, যতক্ষণ পর্যন্ত উপরের আলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে অনেক নিচে চলে এলাম। এখন ঘুট করে অন্ধকার, তাই কাঠি জ্বালালাম। এভাবে কাঠি জ্বালিয়ে প্রায় 15 মিনিট পর্যন্ত হাঁটতে হাঁটতে নিচে নেমে এলাম। এদিকে আর কাঠি জ্বালানোর সময় দরকার আছে বলে মনে হচ্ছে না, কারণ সামনে কিসের যেন একটা আলো দেখা যাচ্ছে। আমি সামনে এগিয়ে গেলাম, মনে হচ্ছে সে জায়গাটা রুম আছে। দরজায় দেখা যাচ্ছে, কিন্তু সেটা খোলা।
সেই রুম থেকে আলো আসছে। আমি আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দরজা উকি দিলাম। যা ভেবেছি ঠিক তাই, ভেতরে বিশাল একটা রুম আছে, কিন্তু একই রুমে সব হচ্ছে নাকি, আর কি এমন যেন বাজে একটা গন্ধ আসছে। ওরা কি সব যেন পাঠ করছে, বুঝতে পারছি না। প্রথমে রুমের বর্ণনা দিই, তারপর কি হচ্ছে বলছি। রুমটা পুরো সাদা আর কালো প্যাটার্নের রং করা। দেয়ালে বাফোমেটের একটা ছবি আছে, আর একটা বাফোমেটের মূর্তি। একটা সিংহাসনও আছে। সিংহাসনটা বেশ অদ্ভুত লাগছিল। সিংহাসন সেই বেসমেন্টের চিত্র খোদাই করা আছে, লাল রঙের কিছুর জন্য লেখা। আমার মনে হলো রক্ত দিয়ে লেখা আছে, মন্ত্র পড়া, আর পুরো দেয়াল জুড়ে ভয়ঙ্কর অদ্ভুত চিত্রকর্ম। সেগুলো শয়তানের সাথে সম্পর্কিত, যেগুলো দেখলে গা গুলিয়ে আসে। রুমের চারদিকটা মোমবাতি জ্বালানো ছিল, অনেক মোমবাতি। কোনো ইলেকট্রিসিটি লাইট একেবারেই জ্বালানো নেই। এদিকে লক্ষ্য করলাম সিংহাসনকে কে যেন বসে আছে, তাকে যেন খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। সে আস্তে আস্তে একটা মোমবাতি তার মুখের সামনে মন্ত্র পড়ছে। মোমবাতি আলোর তার দিকে পড়ছে। এখন মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখটা দেখে আরেক দফা ঝটকা খেলাম, কারণ সে ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে এইবারের আয়া। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? আমার মনে হচ্ছে উনি নেতা। ওরা মোট কয়জন? 6 জন ছিল। 3 জনকে তো আমি আগে থেকে চিনি, কিন্তু বাকি 3 জনকে আমি চিনি না। ওদের মুখও দেখা যাচ্ছে না, কারণ সবাই হুড়ি পড়েছে। তবে হাত দেখা যাচ্ছে। হাত থেকে বুঝতে পারছি এরা সম্ভবত বিদেশি হবে, কারণ তাদের হাত অনেক ফর্সা ছিল। ওরা সেখানে কি করছে? মেঝেতে খুব বেশি বড় একটা পেন্টাগ্রাম ছিল। পেন্টাগ্রাম নিয়ে অনেক আগে থেকে ওরা গল্প, শয়তান সাধক গল্পের আলোচনা করেছিলাম। বুঝতে পারবেন। যাই হোক, আঁকা পেন্টাগ্রামের মাঝখানে 5 জন বসে আছে, আর মাঝখানে সদ্য কবর দেওয়া লাশটি শোয়ানো হয়েছে। লাশটি হাতে ওরা জামা কাপড় করে ফেলেছে। কি নৃশংস অবস্থা! কি যেন করবে এরা? তাই লাশের সাথে বেচারা মরেও শান্তি পাচ্ছে না। ওই মহিলাটি, মানে নেতা, তিনি সে সিংহাসন হতে নামলো। আস্তে আস্তে লাশের কাছে গেল, তার বাম পাশের মধ্যমা আঙ্গুল ছুরি দিয়ে কাটলো। হয়তোবা রক্ত নেবে, আমি জানি না। মৃত মানুষের রক্ত তাজা আছে কিনা সেটাও জানি না। মনে হয় 2-1 ফোঁটা পড়লেও পড়তে পারে। দেখলাম একটা বাটিতে যতটুকু রক্ত পড়ছে অতটুকু পানি মিশিয়ে দিয়ে এক চুমুকে গিলে ফেললো। তারপর বাড়িটা সবাইকে দিল। লক্ষ্য করলাম সবাই এক চুমুকে রক্ত পান করতে লাগলো। তারপর বেঁচে যাওয়া রক্ত মহিলাটিকে বেডফোর্মের মূর্তির নিচে রাখলো। আর কি সব মঞ্চ পড়ে আমরা যেরকম সিজদা দিই না, সেরকম সিজদা দিচ্ছে সে মূর্তিটাকে। তারপর সবাই ওরকম করলো। এরপর সে ব্যক্তির রক্ত মূর্তির গায়ে ঢেলে দিল। রক্তের রঙে মূর্তি লাল হয়ে গেছে। এই দৃশ্যটা খুব ভয়ঙ্কর ছিল, যে কেউ দেখে নির্ঘাত ভয় পাবে। সবাই পেন্টাগ্রামের 5 কোণে বসে মঞ্চ আওড়াতে লাগলো। এর মধ্যে নেতা মহিলাটির মানে আয়াকে কি জানি বললো। বাইরে হলে সে আয়াকে বিচারটা বলবে। বাইরে সবকিছু এদের অভিনয়। সবাই দেখছি মহিলাটাকে সম্মান দেখাচ্ছে। প্রভু বলছে। মহিলাটা একটা লম্বা দা নিয়ে মঞ্চ পাঠ করা অবস্থায় সে লাশের গলা একটা কোপ দিয়ে গলাটা আলাদা করে ফেললো। লক্ষ্য করলাম ফিনকি দিয়ে কিছুটা রক্ত বেরিয়ে মহিলাটার পোশাকে লাগলো, আর রক্তটা তার মুখেও ছিটকে লাগলো। মহিলা আবারও সেই শয়তানের হাত দিয়ে ছেটে ছেটে খাচ্ছে। ওয়াক্থু, ওর একটা কল্লা নিয়ে রীতিমতো চলে গেল। বাকিরা দেখছি যে যার মতো করে লাশটি কাটছে। কেউ হাত কেটেছে, মাংস খাচ্ছে, কেউ আবার হার্টের মাংস, কেউ বা কলিজা, আবার কেউ বা ফুসফুস খাচ্ছে। যে যার মতো করে ইচ্ছা মতো খাচ্ছে। বলে রাখা ভালো, এরা কিন্তু সব কিছু কাঁচা খাচ্ছিল। এইসব দেখে আমার গা যেন গুলিয়ে গেল, বমি আসতে যাচ্ছে, কিন্তু কোনো রকমে হাত দিয়ে মুখটা চেপে ধরলাম। এদিকে এই মহিলাটা কাঠির উপরে বড় শিল দিয়ে বাড়ি মেরে মুখটা খুলিটা একেবারে ফাটাই দিল। কি বিভৎস সেই দৃশ্য, বোঝাতে পারবো না তোদেরকে। খুলিটা থেতলে গেছে এবং মাথার মধ্যে যাচ্ছিল না, সব কিছু বেরিয়ে গেল। মহিলাটি মাথার মগজ নিয়ে খাচ্ছে। ভাই রে ভাই, যা দৃশ্য না, সেটা ভয়াবহ ছিল। বমি পাচ্ছিল, তবুও সহ্য করে দেখছি। হঠাৎ করে শব্দ শুনে আমার জ্ঞান ভাঙলো। একজন বলে উঠলো, ওয়েট, ইট ফিলস সামওয়ান হিয়ার। কেউ একজন ইংরেজিতে বললো, তার মানে ওদের লক্ষ্য একজন টের পেয়ে গেছে। একজন বললো, আর ইউ শিওর? 100%. I think something is very wrong here. I feel someone's noticing our work. I think he's here now. Check now. তারপর চিৎকার করে বললো, Who is here now? Come here! Surrender now! আমি দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আরেকজন বললো, I see. আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমার পা খানিকক্ষণ সামান্য বাইরে ছিল।
যেটা ওরা সহজেই দেখতে পারতো, কিন্তু ওরা খেয়াল করেনি। আমি যেই না সেই জায়গা থেকে পা সরালাম, অমনি একটা ধারালো ছুরি এসে সেই জায়গায় গেঁথে গেল। তার মানে ওরা আমার পা দেখেছে, আজ আর রক্ষা নেই। বুলশিট, ওয়েট বেবি, আই এম কামিং। আমি আর কিছু না ভেবে একটা দৌড় দিলাম। তোরা তো জানিসই, দৌড়ে আমার সাথে কেউ কখনো হারাতে পারেনি। আমি বড় বড় পদক্ষেপে সেই সিঁড়িগুলো দৌড়ে উঠতে থাকলাম, আল্লাহকে স্মরণ করতে লাগলাম। আল্লাহকে এটা বলছিলাম এই যাত্রায় যেন কোনোভাবে বাঁচিয়ে দেয়। অনেক হোঁচট খেয়েছি, কিন্তু হার মানলে চলবে না। ভাইরে ভাই, এত জোরে দৌড়াচ্ছিলাম না, কিছুক্ষণের মধ্যেই যেন উপরে উঠে গেলাম। উঠে ডাইনিং টেবিল থেকে উঠে একেবারে ব্যাগ নিয়ে দরজা খুলে বললাম, আবার সেটা আগের মতোই লাগিয়ে দিল। এক দৌড়ে হয়ে গেল সেটা। এবং তোদের তো আগেই বলেছিলাম আমি রুমের দরজা জানালা ইচ্ছা করে খুলে রেখেছি, যাতে ওরা ভাবে আমি জানালা দিয়ে পালিয়ে গেছি। ভাই রে ভাই, এটা তোর কোনো সাধারণ দৌড় না, কোনো প্রতিযোগিতা না, এটা এমন মরণের দৌড়। আমার পা যেহেতু খালি ছিল, তাই দরজাটা দ্রুত নিঃশ্বাস হচ্ছিল, আর জীবনের যত শক্তি আছে সব কিছু প্রয়োগ করছিলাম আমি। তোদের আমি বোঝাতে পারবো না আমি কিভাবে দৌড়াচ্ছিলাম। কিছুতেই যেন পেছন থেকে ট্রাকের আওয়াজগুলো শুনলাম, তার মানে ওরা এসে গেছে। আমি বুঝতে পেরেছি। আমি আর দেরি না করে জঙ্গলের কিছুটা গভীরে একটা আম গাছের উপরে পড়লাম, কারণ এখন যদি দৌড়ে না যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। আমি অপেক্ষা করছি ট্রাক আসার জন্য। ট্রাক আসলো আর অতিক্রম করে গেল। তবে ট্রাকের মধ্যে থেকে কিছু অস্পষ্ট কিছু লক্ষ্য করলাম, অনেকটা এরকম। ও বুঝলো কি করে? তোমরা এতদিন কি করেছো? একটা মানুষের প্রতি নজর রাখতে পারো না? অপেক্ষা করো, বসে বলছি, তোমাদের খবর আছে। ট্রাক অতিক্রম করার সময় এতগুলো কিছু শুনলাম। ট্রাক যাওয়ার শেষ, আমি এবার জঙ্গল দিয়ে দৌড়াচ্ছি, খুব জোরে দৌড়াচ্ছি। এভাবে প্রায় 33 মিনিট দৌড়ানোর পর লোকালয়ের সেই রাস্তায় পৌঁছে গেলাম। আমি দূর থেকে দেখছি ওরা ট্রাকটা দাঁড় করে রেখেছে। ট্রাকের আগের মতোই 3 জন ছিল, তারা সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি করছে। আমি অনেকটা দূরে জঙ্গলের ভেতরে একটা গাছের উপরে উঠিয়ে মোটামুটি পর্যবেক্ষণ করছি। ওরা সেখান থেকে কথা বলছে আর করছে। ওদের কথা বলছিল অনেকটা এইরকম। আমার মনে হয় এখনো ওরা পেছনে যায়নি, হয়তোবা জঙ্গলের পেছন দিক দিয়ে আছে, কারণ অত জানালা দিয়ে পালিয়েছে। হ্যাঁ, সেটাও হতে পারে। আর ওটা তো বোকা নয়, শিক্ষিত ছেলে, ও অবশ্যই বুঝবে আমরা তাকে খুঁজতে বেরিয়েছি। তাহলে চলো ওদের খুঁজি, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ওই দেখো না, ওই বুড়োটা এখনো শুয়ে আছে, তার মানে এখন এখানে আসেনি। তাড়াতাড়ি ফিরে চলো, ফিরে চলো, হয়তো মাঝরাতে ওকে পেয়ে যাবো। চলো 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 চলো, এখানে এক মুহূর্তে থাকা যাবে না, কেউ দেখলে সমস্যা হবে। তারপর ওরা আর কোনো কথা না বলে 3 জন ট্রাকে উঠে পড়লো। রাত তখন প্রায় 1:30 বাজে। আমি ওরা যাওয়ার পর আরো 10 মিনিট অপেক্ষা করলাম। তারপর গাছ থেকে নেমে দৌড়ে চাচার ভ্যানের দিকে চলে গেলাম। ভ্যানের সামনে গিয়ে চাচার ঘুম ভাঙলাম, বললাম, চাচা, ও চাচা। চাচা তখন বললো, আরে রাইতের বেলা আবার কন ডাকে রে, কন আপনি? আরে চাচা, কিছুদিন আগেও আপনার ভ্যানে করে রাস্তা দিয়ে গেছিলাম, মনে নেই? হ্যাঁ মনে আছে। আপনি এত রাইতে? চাচা, বেশি কথা বলার সময় নাই ভাই, তাড়াতাড়ি চলেন। আমি মনে হয় বুঝতে পারছি। আরে আসা আসা, ওঠেন, আমি তাড়াতাড়ি চলে যেতেছি, চলেন। যাইতে যাইতে শুনবো না আপনার কি সমস্যা হয়েছে। তারপর চাচা ভ্যান চালাতে শুরু করলো। এইদিকে ভয় তো আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া পড়তে লাগলাম। চাচা বললেন, কি হয়েছে আপনার, বলেন তো? হ্যাঁ। আমি বললাম, চাচা, অন্য পথ দিয়ে যাওয়া যায় না? যাইবো, সমস্যা নাই। আচ্ছা, ওই গ্রামের পথ দিয়ে নিয়ে যেতেছি, সমস্যা নেই। আপনি কেন এত রাতে আইসেন আমার এখন? বলেন তো ঘটনাটা কি? তারপর চাচা গ্রামের পথ দিয়ে যাওয়া শুরু করলো, আর আমি এদিকে চাচার প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম। এইসব শুনে চাচা তো হতভম্ব হয়ে গেল আর বললো, তাহলে এই ব্যাপার। কথা বলতে বলতে খেয়াল করলাম বাড়ির কাছে চলে এসেছি। আসলে আজকে চাচাকে খুব দ্রুত চালিয়েছিল। আমি বললাম, চাচা, আজকে আপনি খুব বড় একটা উপকার করলেন, আমার জীবন বাঁচিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে চিরঋণী থাকবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আপনি কি সকালের দিকে আসতে পারবেন? চাচা বলেন, ভাইজান গো, সবকিছু টাকা দিয়ে মাপুন যায় না। আমি যে আপনার একটা উপকার করলাম, এইটা আমার কাছে অনেক কিছু। আমি টাকার বিনিময়ে উপকার করতে চাই না, বুঝতে পারছেন? টাকা লাগবো না। আমি যে আপনার উপকার করতে পারছি, এটাই আমার পরিষ্কার। অন্তত আল্লাহর কাছে এটা কইতে পারুন আমি একজনের জীবন বাঁচাইছি। আচ্ছা, আমি আসি, তাইনি, সাবধানে থাকেন, কেমন? এই বলে চাচা চলে গেল। এরপর এখন আমি তোদের সামনে, বুঝতে পেরেছিস? পুরো ঘটনাটা শুনে আমরা সবাই নিস্তব্ধ হয়ে গেলাম। আমাদের মুখে কিছু বলার ভাষা নেই। একটা ঝড়ের মোকাবেলা করে আব্দুল্লাহ বেঁচে ফিরেছে। আমাদের মাঝে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে আমি বললাম, এভাবে কিভাবে হবে? চল আমরা থানায় যাই,
ওই শয়তানের পূজারি ওদের সব জায়গায় লোক ঠিক করা আছে, বলা তো জানে কোন ক্ষতি করে দেয়। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম থানায় যাব। থানায় গিয়ে মামলা করার কথা বললাম ওসি স্যারকে, কিন্তু উনি বিশ্বাসই করতে চান না। ওনার কথা একটাই, মামলা পরে নেবেন, আগে দেখবেন। আর বিশ্বাস না করারই কথা, কারণ তখনকার সময় কি এগুলো কেউ বিশ্বাস করে? অগত্যা তাকে নিয়ে চললাম সে বাড়ির উদ্দেশ্যে। সবাই জিপে করে উঠলাম, দুটো জিপ নিতে হলো। জিপ নিয়ে জঙ্গলের ভিতরে সে অভিশপ্ত রাস্তা দিয়ে প্রবেশ করলাম। তখন গ্রামের লোকজনরা রীতিমতো ভিড় করছে কি হয়েছে সেটা দেখবার জন্য, কারণ ওই রাস্তা দিয়ে কখনো কোনো পুলিশ গাড়ি, কোনো সাধারণ ট্যাক্সিও যায়নি। গ্রামবাসীর পিছু নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভুতুরে বাড়িতে পৌঁছে গেলাম। আব্দুল্লাহ আর আমি পুলিশের গন্তব্য নিয়ে যাচ্ছি, বাকিরা আমাদের পিছে পিছে আসছে। আব্দুল্লাহ প্রথমে নিয়ে গেল যে বেসমেন্ট খুনের স্তূপ ছিল না, ওখানে। আমি দেখলাম এই প্রথম আমি এতগুলো মানুষের খুলি হাড় একত্রে দেখেছি। কি বিভৎস ব্যাপার! আমার কেমন জানি গা গুলিয়ে যাচ্ছিল। পুলিশ অবস্থা বেগতিক দেখে ওয়াকি টকির মাধ্যমে আরো ফোর্স পাঠানোর কথা বললো, আর আমাদের সাথে থাকা বাকি পুলিশদের বললো পুরো বাড়িটা ঘিরে ফেলতে। আব্দুল্লাহ তারপর নিয়ে গেল আমাদের সেই উপাসনা কক্ষে। সেটা আগের বেসমেন্ট থেকে অনেকটা গভীরে ছিল। দরজায় তালা, তার মানে এরা বুঝতে পেরেছে কেউ আসবে, তাই তালা মেরে গেছে। পুলিশ তালা ভাঙলো, আমরা ভেতরে প্রবেশ করলাম। তুমি বিশ্বাস করবে না আরিয়ান, এই যে বিভৎস ব্যাপার, পুরো রুমের বাসি গন্ধ, একেবারে পচা গন্ধ। আর রুমের ডিজাইনটা খুবই বিশ্রী ছিল। আব্দুল্লাহ যেরকম বলেছিল না, ঠিক সেরকম। রুমে পুরো দেয়াল জুড়ে বিভৎস এক চিত্রকর্ম, সেগুলো বর্ণনা আমি দিতে চাই না, তবে সিংহাসনটা খুব অদ্ভুত ছিল। এবং আব্দুল্লাহ যেটা বললো সিংহাসনের বেসমেন্ট চিত্র খোদাই করা, শুধু সেটা আরো অনেক কিছু খোদাই করা, মঞ্চ খোদাই করা। ও সিংহাসন যেভাবে হাতে রাখে সেটাকে বললাম আর কি, জানি না সম্ভব হলো নাকি। এবং ডান পাশে একটা পুরুষের খুঁড়ি আর বাম পাশে একটা নারীর খুঁড়ি। খুঁড়িটা তো চেনা যায় না, সেখানে তারা খুঁড়ি দুইটা এমন ভাবে সাজিয়েছে দেখে বলছে পুরুষ আর নারী খুঁড়ি। এদিকে পুলিশ বাকি ফোর্স তো চলে এসেছে। এবার পুলিশ মাইকিং করলো, আমরা পুরো বাড়ি ঘিরে ফেলেছি, কেউ পালানোর চেষ্টা করবেন না, জলদি আত্মসমর্পণ করুন। কিন্তু ওদের কোনো বার্তা নেই, নির্ঘাত পালিয়েছে। এদিকে পুলিশ এসে পুরো রুম তন্ন করে কিছু উদ্ধার করলো। সেই রুম থেকে গুপ্ত কক্ষ বের করেছে, আর সেখান থেকে মানুষের ছিন্ন ভিন্ন লাশ পায়, যেটা সত্যি খুবই বিভৎস ছিল। লাশগুলো এরকম যে হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন, আর দেহে কাটাকুটির অভাব নেই, মাথা একেবারে নেই বললেই চলে। দেহ থেকে মাথা, কলিজা, শরীর সবকিছু উধাও। অন্য আর একটা গোপন কক্ষ হতে মাথা উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটা মাথাতে চোখ নেই, ঘিলু আর মগজ নেই, জিভটা নেই, সবকিছু একেবারে উধাও। এতগুলো বিভৎস দৃশ্য দেখে আমরা নিতে পারলাম না। তাড়াতাড়ি বাইরে গিয়ে বমি করে দিলাম, পেটে যা ছিল সব বেরিয়ে গেল। শরীর অস্বস্তি লাগতেছিল, খুব অস্বস্তি লাগতেছিল, পারতেছিলাম না নিতে, কেমন যেন ঝরঝর লাগতেছিল। এখানে আর থাকতে ইচ্ছা করলো না। খেয়াল করলাম বাকিদের একই অবস্থা। এদিকে কোথা থেকে যেন সাংবাদিকরা এসে হাজির হয়েছে, সবাই ছবি তোলা নিয়ে রীতিমতো ব্যস্ত। অনেক টিভি চ্যানেল এসেছে প্রতিবেদন বানানোর জন্য। আমরা এসবে যেতে যাচ্ছি না, তাই আমাদের ইন্টারভিউ দিতে হলো না এবং আমরা এক পাশে চলে গেলাম। এদিকে পুলিশ, সাংবাদিক সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমরা সেদিকে কান বাড়ালাম না, গাড়িতে উঠে পড়লাম। এদিকে পুলিশ সেই সমস্ত লাশগুলো, কঙ্কালগুলো হাতে পেয়ে সবগুলো একত্রিত করছে। অবশ্য একত্র খুব একটা বেশি লাভ হলো না। কার হাত, কার পা, কার শরীর সাজিয়ে রেখেছে কেউ তো বলতে পারে না, কোন রকম সাজানো আর কি। প্রায় 3 ঘন্টা অক্লান্ত পরিশ্রমে পুলিশ কোনো রকমে সাজাতে পেরেছে প্রায় 21টা কঙ্কাল, আর এদিকে প্রায় 27টা লাশ সাজিয়ে ক্রমান্বয়ে রেখেছে। পুলিশ বলছে এসবের ডিএনএ করলে বোঝা যাবে এরা কারা, তাই পুলিশ সেখান থেকে ডিএনএ স্যাম্পল দিল। আর সে সময় বাংলাদেশের ডিএনএ হতো না, ডিএনএ বাইরে থেকে করিয়ে আনতে হতো। এক কথায় বলতে গেলে যে স্যাম্পলগুলো সংগ্রহ করা হলো সেগুলো আমেরিকায় পাঠানো হবে আর কি। যেহেতু তখনকার সময় আমেরিকার পাঠানোর বেশ সময় সাপেক্ষ আর ব্যয়বহুল ছিল ব্যাপারটা। এদিকে এই ঘটনা সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেল। সরকারের তরফ থেকে পুলিশের উপরে চাপ আসছে, আর পুলিশরা এই বছর সবকিছু মিসিং রিপোর্ট যত এসেছে না, পরিবারের উপরে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে যাতে লাশের সাথে ওদের ডিএনএ আমেরিকা পাঠাবে, তারপর বোঝা যাবে লাশ কোনটা কার। আমরা আর পুলিশ ঝামেলা গেলাম না, সেটা এখন সরকার সামলাচ্ছে। আমরা যে যার মতো করে বাড়িতে চলে আসলাম। এইদিকে শুনলাম গ্রামবাসী নাকি শয়তানি বাড়ির আগুন ধরে জ্বালিয়ে দিয়েছে, সবকিছু নাকি পুড়েছে আর গা। অবশ্য ভালোই হলো, বাড়িতে এসে প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল, কারণ বাড়িতে আসার পর আমি খুব ভয় পেয়েছিলাম।
চোখে খুব বিভৎস দৃশ্যগুলো বারবার ভাসছিল। চোখ বন্ধ করলেই ওসব শুধু ভেসে ভেসে উঠতেছিল। এক সপ্তাহ পর আমার উপরে কি যে গেছে আমি বলে বোঝাতে পারবো না। আর বাকিদের একই অবস্থা, কারণ এরা তো আগে এসব দেখেনি। প্রথমে যে এত বড় ঝটকা যাবে কে জানতো। অনেকদিন পর খোঁজ খবর করার পর দেখি লাশগুলো সবগুলো নাকি গণকবর দিয়ে দাফন করা হয়ে গেছে, কারণ শরীরের অঙ্গ আর কোনোটায় সে চিহ্ন থাকার কথা না। আর এদিকে ওদের উপাসকদের অন্য তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে গোপন সূত্রে জানা যায় যে সেদিন রাতে যে রাতে আব্দুল্লাহ পালিয়েছিল না, সেই রাতে নাকি একটা পরিবার গভীর রাতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। পরে তারা ভারতে থেকে আমেরিকাতে চলে যায়। পুলিশ ধারণা করছে ওরা শয়তানের পরিবার, কোনো অপরাধী ধরা পড়েনি। কেসটা অমীমাংসিত থেকে গেল। এতটুকু বলে আয়াত হুজুর থামলো, একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সৌরভ উত্তেজিত হয়ে বলল, হুজুর কি ঘটনা শোনালেন? সত্যি বলতেছি, আমার জীবনে শোনা সবচেয়ে সেরা ঘটনা এটা। সত্যি হোক বা মিথ্যা হোক, থ্রিলার সাসপেন্স কিন্তু ভরপুর ছিল। এর আগে আপনি তো কণা সাজিদাদের ঘটনা শোনালেন, সেটা আজকের ঘটনার থেকে অন্যরকম। এই দুটা আমার জীবনে শোনা অভিজ্ঞতা, সেরা অভিজ্ঞতা। সত্যি বলতেছে হুজুর, এক মুহূর্তের জন্য বিরক্ত হয়নি, একবারও বিরক্ত হয়নি। শুধু চোখে ভাসতেছিল সেই দৃশ্যগুলো। এক কথা অসাধারণ হুজুর, এইটা নিয়ে তো সিনেমা হলো মন্দ হয় না। কি বলিস? আমি বললাম, আরে অনেক হয়েছে, এবার থাম। সৌরভ, আয়াত হুজুর বললো, তোমরা একটু বসো, একটা জিনিস নিয়ে আসছি। এই বলে আয়াত হুজুর ভেতরে চলে গেলেন। তিনি ভেতর থেকে এসে টেবিলের সামনে কিছু রাখলেন। ভালো করে দেখলাম ওগুলো খবরের কাগজ আর কিছু ছবি। আয়াত হুজুর বলল, এগুলো হচ্ছে ওই সময়ের পত্রিকা। দেখো দেখো, এখানে ছবি সহ সব তথ্য আছে, ভালো করে পড়ো। মনে মনে বললাম, তাহলে এই ব্যাপার। আয়াত হুজুর কখনো কাঁচা কাজ করেন না, তিনি সবসময় যথেষ্ট প্রমাণ হাতে রাখেন। আমি সৌরভী থেকে তাকে বললাম, দেখ ভাই, ভালো করে দেখানে, বিশ্বাস তো করিস না। আয়াত হুজুরকে আর বলবি? হ্যাঁ বলবি যে গল্প বলে। খবরের কাগজ কিছুটা শিরোনাম পড়লাম। ভুতুরে বাড়ি থেকে কঙ্কাল আর লাশ সহ 40টা দেহাবশেষ উদ্ধার হয়েছে। আমি বললাম, কি ছিল এই বাড়িতে? বাংলাদেশের মতো জায়গায় চলেছে শয়তানের উপাসনা, এরকম অনেক শিরোনাম চোখে পড়লো। এক এক পত্রিকায় এক এক রকম শিরোনাম। আমি এবার ছবিতে চোখ দিলাম, যদিও সাদা কালো ছবি, কিন্তু তাও স্পষ্ট। আয়াত হুজুর বললেন, ছবিগুলো কিন্তু অনেক অনেক কষ্টে সংগ্রহ করেছি, সহজে দিতে চাচ্ছিল না কেউ। পরে অবশ্য কিছু টাকার বিনিময়ে আমি সেগুলো আমার কাছে নিয়ে এসেছি, ভালো করে দেখো। হ্যাঁ, বিদেশি স্টাইলে বাড়িটা ওই হলিউড সিনেমাতে যেরকম কাঠের বাড়ি থাকে ঠিক ওরকমই। হঠাৎ একটা ছবিতে লক্ষ্য করলাম, ছবির ভেতর থেকে যেমন কাঁচের দেয়ালে উদ্দেশ্য করে তোলা, আর দেয়ালে কাঁচের হওয়ার কারণে সব কিছু দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করলাম ছবিতে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা বৃদ্ধ ক্যামেরার দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহল হয়ে আয়াত হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এই লোকটি কে, দেখেন তো। হুজুর বললেন, এটা আবার কে, দেখি তো। আরে এটা তো সেই বৃদ্ধ, যিনি কিনা যার ভ্যানে করে আমাকে নিয়ে গিয়েছিল, আর যিনি আব্দুল্লাহকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। উনি এখানে কি করছেন সেটা তো বুঝতে পারছি না। আর আমিও তো ছবিগুলো দেখিনি তখনও, না দেখে রেখে দিয়েছিলাম। আজই প্রথম দেখলাম। আচ্ছা বাদ দাও এসব, ইনি এখানে কেমনে এসছেন সেটা ভাববার দরকার নেই, কিছু জিনিস রহস্য থাকাই ভালো। বৃদ্ধের মুখে সাদা দাড়ি, গায়ের রং ফর্সা, মাথায় টাক, চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ইনি কিনা ভ্যান চালান, কেমন যেন বিশ্বাস হচ্ছে না। আমরা, আচ্ছা হুজুর এবার আমরা আসি। আয় সৌরভ, চল। আরে একটু দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস আছে দেখার জন্য, দাঁড়াও। আয়াত হুজুর একটা লাল ডায়েরি আমার সামনে এগিয়ে দিলেন। আমি তখন বললাম, এইটা কি হুজুর? আসলে তোমাদের তো বলা হয়নি, ঘটনার কয়েকদিন পর আব্দুল্লাহ আমার বাসায় আসে, হাতে একটা লাল ডায়েরি নিয়ে আসে। আমায় বলে, দেখ আয়াত, এই বাড়ি থেকে তেমন কিছু আনতে পারবি না, না পারলেও একটা কাজের জিনিস এনেছি। আসলে তোকে তো বললামই, আমার রুমের খাটের নিচে অনেক ব্যাগ ছিল, কিন্তু সেইগুলো তালা মারা ছিল। একদিন সুযোগ বুঝে একটা তালা ভেঙে ফেলি আর কি। অনেক অনেক কিছুই ব্যাগের ভিতরে ছিল, এখন কিছুই নেই। দেখলাম লাল ব্যাগটা চকচক করছে, পরে হাতে নিয়ে দেখি একটা লাল ডায়েরি। আরে ভাই, যেমন ডায়েরিটা না রক্তে লেখা ডায়েরি একেবারে। আমি বললাম, কি বলি, রক্তে লেখা? শুধু রক্ত দিয়ে লেখা? কি যে বিভৎস সে বর্ণনা! সেটা পড়ে আঁতকে উঠতে বাধ্য। নে রাখ। আমি ডায়েরিটা পড়েছি, ডায়েরিটা পড়ে অনেক কিছু দেখেছি, অনেক কষ্ট করে কেউ লিখেছে, খুব নৃশংস আর বিভৎস বর্ণনা দেওয়া আছে রে। রাখো,
পড়ে দেখিও। আমি ডায়েরিটা নিয়ে নিলাম। ভাবলাম ডায়েরিটা পড়ে যা জানবো তা পত্রিকায় পাঠকের জন্য লিখবো। পাঠকরা কি বলেন, ডায়েরিতে কি লেখা ছিল তা কি জানতে চান? এটি শয়তানের সাধক গল্পের সিকোয়েন্স। যারা পড়েননি তারা পড়ে আসুন।